আমি রাজিয়া সুলতানা টুম্পা, ফাইনাল ইয়ার স্টুডেন্ট অফ এম এজ ওসমানী মেডিকেল কলেজ সিলেট। আপনারা সবাই জানেন যে আমাদের এক্সেস মেডিকেল স্কুল থেকে মেম্বারশিপ ক্যাম্পেইনটা রিওপেন করা হয়েছে 20 সেপ্টেম্বর পর্যন্ত। তো সেই মেম্বারশিপের প্রেক্ষিতে অ্যাকচুয়ালি আজকে আমাদের একটা ডেমো ক্লাস আমি নিব, সেটা হচ্ছে ফার্মাকোলজির উপরে। তো আমাদের ফার্মাকোলজি ক্লাসের টপিকের সাথে আমি আজকে নিয়ে এসেছি হার্ট ফেইলিওর। তো হার্ট ফেইলিওর ডিজিজটার সাথে আমি আমাদের ফার্মাকোলজির কিছু অ্যাসপেক্ট, কিছু ক্লিনিক্যাল ফাইন্ডিংস, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আজকে কোরিলেট করার চেষ্টা করবো। আপনারা জেনেছেন ইতিমধ্যে যে আমাদের ফ্লায়ারের টপিকটা ছিল কম্প্রিহেনসিভ ফার্মাকোলজি, যে আমরা শুধুমাত্র ফার্মাকোলজি না, তার সাথে কিছু ক্লিনিক্যাল জিনিসও আজকে শেখার চেষ্টা করব। তো শুরু করছি আমাদের আজকের সেশনটা। ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিবেন, আর কার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো কাইন্ডলি কমেন্ট বক্সে করবেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই বলে নেই যে হার্ট ফেইলিওর জিনিসটা বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি। হার্ট ফেইলিওরের যদি সহজ কথায় বাংলাতে বলতে চাই যে আমাদের হৃদয়ের ব্যর্থতা। তো হৃদয়ের ব্যর্থতা অ্যাকচুয়ালি কখন হয়, কি কি কারণে হয়? তো আমাদের এখনকার যে জেনারেশন, কিছু হইলেই আমার হৃদয় ভেঙে গেছে, হৃদয় ব্যর্থ, আমি ব্যর্থ। তো কারোর কি কিছু মনে হয় যে কি কি কারণে এই হৃদয় ব্যর্থতা বা এই ডিজিজটা হচ্ছে বা এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়? যদি কারোর কিছু মনে হয়ে থাকে তো আপনারা কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। তো আমি আমার ক্লাসটা আজকে শুরু করছি একজন স্কলার, অস্কার ওয়াইল্ড। উনি একজন জাপানিজ লেখক। তো ওনার একটা কথা ছিল যে হার্ট ওয়াজ মেড টু বি ব্রোকেন, মানে হার্টটা তৈরি হয়েছে ভেঙে যাওয়ার জন্য। তো একটা হার্ট আমাদের গড গিফটেড একটা অর্গান, এত ইম্পর্টেন্ট সেকেন্ড মোস্ট ভাইটাল অর্গান, সেটা কোনো কারণে ভেঙে গেল কিংবা ফেল হয়ে গেল, তো সেটা কি আলটিমেটলি ফেল হয়ে যেতে দেওয়া ঠিক? অবশ্যই সেটা না। এখন সেটাকে ব্রোকেনের হাত থেকে আমরা কিভাবে রক্ষা করব? ড্রাগ দিয়ে হোক, পেসমেকার বসিয়ে হোক, কিংবা ট্রান্সপ্লান্টেশন করে হোক, কিভাবে করা যায় সেই জিনিসগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব। তো চলে যাচ্ছে আমাদের আজকের টপিকে, যে হোয়াট ইজ হার্ট ফেইলিওর। তো হার্ট ফেইলিওর জিনিসটা অ্যাকচুয়ালি কি? হার্ট ফেইলিওর বলতে আমরা আসলে কি বুঝি? হার্ট ফেইলিওর হচ্ছে কি আমাদের হার্টের একটা কন্ডিশন, যে কন্ডিশনে আমাদের হার্টের যে কার্ডিয়াক আউটপুট হচ্ছে কি আমাদের হার্ট প্রতি 1 মিনিটে যে পরিমাণ ব্লাড পুরো বডিতে সাপ্লাই দিচ্ছে সেটা, যখন এই কার্ডিয়াক আউটপুটটা ফেল করে, আমাদের বডি টোটাল সার্কুলেশনের প্রতি যে ডিমান্ড, দ্যাট মিন্স আমাদের যতগুলো ভাইটাল অর্গানস আছে কিংবা আমাদের প্রতিটা সেলসের ব্লাডের জন্য যে ডিমান্ডটা, সেই ডিমান্ডটা যখন আমাদের হার্ট পাম্প আউট করে এই ব্লাডটা সাপ্লাই দিতে পারে না, সেই কন্ডিশনটাকে আমরা বলছি হার্ট ফেলিওর। তো হার্ট ফেলিওর সম্পর্কে জানলাম, এবার আমরা আসি হার্ট ফেলিওর কিছু টাইপস। কি কি টাইপসের হার্ট ফেলিওর হতে পারে? তো হার্ট ফেলিওরের টাইপস গুলোর মধ্যে হতে পারে আমরা যদি ডিউরেশনের বেসিসে করতে চাই তো সেক্ষেত্রে হতে পারে, সেই কন্ডিশনটাকে আমরা বলতে পারি অ্যাকিউট হার্ট ফেলিওর। তো অ্যাকিউট হার্ট ফেলিওর হয় এমন একটা কন্ডিশন, যেমন হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন হতে পারে, যেখানে হঠাৎ করে আমাদের পেশেন্টের হার্ট অ্যাটাক হয়, কোনো একটা ভেসেল ব্লক হয়ে গেল, তো গিয়ে সেখান থেকে হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে, এটা একটা কন্ডিশন হতে পারে। সেকেন্ডলি হতে পারে আমাদের ক্রনিক হার্ট ফেলিওর। ক্রনিক হার্ট ফেলিওরটা অ্যাকচুয়ালি একটা গ্র্যাজুয়াল একটা প্রসেস, অনেক লং টার্ম ধরে, অনেক দিন ধরে এই জিনিসটা হতে থাকে। তো এটা হতে পারে যে আমাদের অ্যানিমিয়ার কারণে হতে পারে, থাইরয়েডক্সিকোসিসের কারণে হতে পারে। দেখা যায় যে লং টার্ম ধরে হার্টটা অনেক বেশি পাম্প করতে করতে একটা সময় সে টায়ার্ড হয়ে সে স্টপ হয়ে গেল, তার পাংশনটা সে অফ করে দিল, তো সেখান থেকে হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে। টুম্পা, অনেকে একটু আস্তে শুনতেছে, একটু জোরে বললে ভালো হয়। আস্তে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে ট্রাই করছি। একটু ফোন দিয়ে কানেক্ট করলে সব থেকে আচ্ছা, আমি বেটার হয়। তাহলে হার্ট ফেলিওর টাইপস, আমি ফোন দিয়ে লগ ইন করিনি, আমি ল্যাপটপ থেকে কানেক্ট করেছিলাম। আচ্ছা, এবার কি সাউন্ড ঠিক আছে? কমেন্ট কমেন্ট বক্স দেখো, একটু ফেসবুকে কমেন্ট বক্সে দেখো। আচ্ছা আচ্ছা, এবার কি সাউন্ড ঠিক আছে? তোমাদের কি শুনতে কোনো সমস্যা হচ্ছে?
আচ্ছা, এবার কি তোমাদের কারোর শুনতে কোনো সমস্যা হচ্ছে? কাইন্ডলি একটু আমাকে কমেন্ট করে জানাবে প্লিজ। এবার কি সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা? আচ্ছা, আমার মনে হয় সাউন্ড নিয়ে কিছু প্রবলেম হচ্ছিল অনেকের। আমি ডিভাইস চেঞ্জ করেছি, আশা করি এবার আর কোনো ঝামেলা হবে না। তো আমরা হার্ট ফেলিয়ার সেটা যে টপিকে ছিলাম আর কি, যে হার্ট ফেলিয়ারের জিনিসটা অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে যে যখন আমাদের কার্ডিয়াক আউটপুটটা ফেল করে, আমাদের বডির যে ডিমান্ড সার্কুলেশনের, সেটা কন্ডিশনটাকে আমরা বলছি হার্ট ফেলিওর। দ্যাট মিনস আমাদের বডির টোটাল যতগুলো অর্গানস রয়েছে, ভাইটাল অর্গানস বলে, কিংবা আমাদের প্রত্যেকটা সেলের যে পরিমাণ ব্লাড দরকার আমাদের সার্কুলেশন থেকে, যখন আমাদের হার্ট ফেল করে এই সার্কুলেশনে সেই পরিমাণ ব্লাডটা সাপ্লাই দিতে পারবে না, সেই কন্ডিশনটাই হচ্ছে কি হার্ট ফেলিওর, মানে হার্টটা একদমই তার কাজটা করতে পারছে না। তো এই হার্ট ফেলিওরের টাইপস গুলো আমরা অনেকভাবে বলতে পারি। একটা হচ্ছে, যদি আমরা বেসিস অফ ডিউরেশনের উপর বেস করে বলি, সেটা হচ্ছে যে অ্যাকিউট হার্ট ফেলিওর আর ক্রনিক হার্ট ফেলিওর। তো অ্যাকিউট হার্ট ফেলিওর জিনিসটা অ্যাকচুয়ালি কি? অ্যাকিউট হার্ট ফেলিওর হচ্ছে কোন একটা অ্যাকিউট কন্ডিশন, সাডেনলি হঠাৎ করে আমার হার্টটা ফেল করলো। তো কোন ক্ষেত্রে হতে পারে? যদি পেশেন্টের এমআই হয়, যে কারো একটা হার্ট অ্যাটাক হলো, হঠাৎ করে তার কোনো একটা ভেসেলস ব্লক হয়ে গেল। তো ভেসেলস ব্লক হওয়ার কারণে সেখানে আলটিমেটলি ইনফার্কশন, একটা পুরো এরিয়া ড্যামেজড হয়ে যায়। তো এই কারণে আমার অ্যাকিউট মানে কয়েক ঘন্টার মধ্যে হার্টটা ফেল করতে পারে। আরেকটা হতে পারে ক্রনিক হার্ট ফেলিওর। ক্রনিক শব্দটা মানে আমরা বুঝি যে গ্রাজুয়াল বা আস্তে আস্তে অনেক লং টার্ম ধরে প্রসেসটা চলতে থাকে, প্রসেসটা। তো ক্রনিক হার্ট ফেলিওর কখন হয়? এটা বেসিক্যালি কিছু ডিজিজের ক্ষেত্রে, যেমন হচ্ছে যদি পেশেন্টের অ্যানিমিয়া থাকে, পেশেন্টের থাইরোটক্সিকোসিস হয়, সেই সমস্ত কন্ডিশনে দেখা যায় যে পেশেন্টের ক্রনিক হার্ট ফেলিওর ডেভেলপ করে। অনেকদিন ধরে হার্টটাকে পাম্প করতে হয়, তো পাম্প করতে করতে একটা সময় হার্টটা টায়ার্ড হয়ে যায়, টায়ার্ড হয়ে সে তার ফাংশনিংটাকে স্টপ করে দেয়। তো ফাংশনিং স্টপ হয়ে গেলে তখন হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে। এটা একটা। দেন চলে যাই আমরা আমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে যে হার্ট ফেলিয়ারের যেই টাইপসটা, সেটা আমরা আরেকটা ভাগে ভাগ করতে পারি অন দ্য বেসিস অফ এক্সটেনশন। এক্সটেনশন জিনিসটা কি? এক্সটেনশন জিনিসটা হচ্ছে যে আমাদের হার্টটা কোথায় কোথায় ফেল হতে পারে। আইদার এটা রাইট হার্ট ফেলিওর হতে পারে, কিংবা লেফট হার্ট ফেলিওর হতে পারে, কিংবা আমাদের রাইট আর লেফট দুইটা হার্টই ফেল করতে পারে। সেটাকে আমরা বলছি বাইভেন্ট্রিকুলার হার্ট ফেলিওর। মানে আমাদের রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল, দুইটা ভেন্ট্রিকলই তখন ফেল করবে, কাজ করতে পারবে না বা পাম্প করতে পারবে না। তো মোটামুটি এই পর্যন্ত গেল আমাদের হার্ট ফেলিয়ারের যে ক্লাসিফিকেশন বা কি কি টাইপ আছে সেটা। এবার আমরা জানবো যে এই যে হার্ট ফেলিওর হচ্ছে, এটার রিজনস গুলো কি, হার্ট ফেলিওর কজটা কি, কেন হচ্ছে হার্ট ফেলিওর, কেন আমাদের হৃদয়টা ব্যর্থ হয়ে যাচ্ছে। তো সেটা আমরা জানবো। তো আমরা এটা একটু হার্টের স্ট্রাকচার দিয়ে বোঝার চেষ্টা করি। আমি যদি একটা হার্ট আঁকার চেষ্টা করি, হার্টে তো চারটা চেম্বার, এটা আমরা সবাই জানি। যে হার্টের হচ্ছে গিয়ে দুইটা অ্যাট্রিয়াম থাকে, দুইটা ভেন্ট্রিকল থাকে। তো যদি আমি হার্টের লেয়ার তিনটা কথা চিন্তা করি, যে আমাদের তিনটা লেয়ার, আউটার, ফ্রম আউটার টু ইনওয়ার্ড। আউটার থেকে আসলে কি আসবে? যে আমাদের পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, তারপর হচ্ছে কি এন্ডোকার্ডিয়াম। তো এন্ডোকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, আমি যে কয়টা লেয়ারের কথাই বলি না কেন, যখনই হচ্ছে কি আমাদের সেই লেয়ার গুলোতে কোনো প্রবলেম হবে, সাপোজ আমার কোনো কারণে হার্টের যে পেরিকার্ডিয়াম, সেখানে কোনো কারণে ফ্লুইড জমলো, ফ্লুইডটা কেন জমলো? পেরিকার্ডাইটিস, কোনো ইনফ্লামেশন থেকে সেখানে ইনফ্লামেটরি এক্সুডেট জমে গেল, কিংবা কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, সেখানে ব্লাড জমলো। ব্লাড জমে যদি আমার পেরিকার্ডিয়াল ক্যাভিটিটা ফিল্ড আপ হয়ে যায়, তো সেই কন্ডিশনে কি হবে? একটা বাইরে থেকে আলটিমেটলি প্রেশার করবো হার্টের উপর, যে কন্ডিশনটাকে আমরা বলি যে পেরিকার্ডিয়াল টেম্পোনাট। তো বাইরে থেকে যদি আমি হার্টকে একটা এক্সট্রা প্রেশার দিই, তো এক্সট্রা প্রেশার দিলে হার্ট তো আর আগের মতো এক্সপ্যান্ড করতে পারবে না, তার তো এক্সপ্যান্ড করার স্পেসটাই নাই। তো সেখান থেকে হতে পারে যে আমাদের পেরিকার্ডিয়াল ইফিউশন হতে পারে, ওখান থেকে হার্ট ফেলিয়ার হতে পারে। দুই নাম্বার হতে পারে যে অনেকদিন ধরে আমার হার্টের ভলিউম ওভারলোড।
আমার হার্টের ব্লাডের প্রেশারটা অনেক বেশি, তো এই বেশি ভলিউমের ব্লাডটা পাম্প করতে করতে আমাদের হার্টের যে লেফট হার্ট, আমাদের যে লেফট হার্ট এটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল, দেখা গেল সেই লেফট ভেন্ট্রিকুলার মাসেলস গুলো হাইপারট্রফি হচ্ছে। হাইপারট্রফি হইতে হইতে একটা সময় আমাদের স্ট্রেসের কারণে লেফট ভেন্ট্রিকলটা ডাইলেটেড হয়ে যাচ্ছে, মানে অনেক বড় হয়ে যাচ্ছে নর্মাল সাইজের থেকেও। তো যখন এই সাইজটা বড় হয়ে যাবে, সেই কন্ডিশনটাকে আমরা বলি যে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি। সেটা একটা রিজন হতে পারে, যেটা আমি এখানে লিখেছি 2 নম্বরে। তারপর আরেকটা হতে পারে যে রাইট হার্ট ফেলিওর সেকেন্ডারি টু লেফট হার্ট ফেলিওর। এখন সেকেন্ডারি টু লেফট হার্ট ফেলিওর কেন বললাম? কোনো পেশেন্টের শুরুতেই লেফট হার্ট ফেলিওর ছিল, লেফট হার্ট ফেলিওর কারণে যখন সেই পেশেন্টটা রাইট হার্ট ফেলিওর ডেভেলপ করবে, সেটাকে আমরা বলছি রাইট হার্ট ফেলিওর ডিউ টু সেকেন্ডারি টু লেফট হার্ট ফেলিওর। এইটা কিভাবে হয়? সেটা মেকানিজমসটা আমরা একটু দেখি। যে যদি কোনো কারণে আমার লেফট হার্টটা ফেইল থাকে, আমাদের লেফট হার্টে তো ব্লাড আসছে হচ্ছে গিয়ে পালমোনারি ভেইন দিয়ে, আমরা সবাই জানি 4টা পালমোনারি ভেইন থাকে এখানে। তো যখন এই 4টা পালমোনারি ভেইন দিয়ে আমার এই লেফট হার্টে যখন অ্যাট্রিয়ামে ব্লাড গুলো আসছে, তো আস্তে আস্তে একটা সময় আমার লেফট হার্ট তো অলরেডি ফেল, সে তো ব্লাডটাকে পাম্প আউট করতে পারছে না পুরো বডিতে, ওটাতে তো ব্লাডটা সে পাস করতে পারছে না। তখন কি হয়, আলটিমেটলি এই লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটার ব্যাকফ্লো একটা প্রেসার দেয়। প্রেসারটা কোথা দেয়? প্রেসার দেয় হচ্ছে গিয়ে আমাদের পালমোনারি ভেইন থেকে লাংসের দিকে প্রেসার দিবে। তো লাংসের দিকে যদি প্রেসার দেয়, তাহলে আলটিমেটলি কি হয়, প্রেসারের এই ব্যাকফ্লোর কারণে দেখা যায় যে আমাদের রাইট হার্টও কিন্তু এদিকে আবার হচ্ছে গিয়ে আমাদের লাংসের সাথে কানেক্টেড। কিভাবে? আমাদের এই রাইট ভেন্ট্রিকল কিন্তু কানেক্টেড থাকে হচ্ছে গিয়ে আমাদের পালমোনারি আর্টারি, 2টা পালমোনারি আর্টারি। আমি যদি এখান থেকে একটু চিন্তা করি যে আমাদের রাইট ভেন্ট্রিকল এখান থেকে ইনফান্ডিবুলাম, তারপর ইনফান্ডিবুলাম থেকে হচ্ছে গিয়ে আমাদের পালমোনারি ট্রাঙ্ক, সেখান থেকে রাইট অ্যান্ড লেফট আর্টারি, 2টা আর্টারি চলে গেল লাংস এর মধ্যে। তো যেহেতু অলরেডি আমার এখানে পালমোনারি ভেইনে বেশি প্রেশার, তার মানে আমার পালমোনারি ক্যাপিলারিতে প্রেশার বেশি, পালমোনারি ক্যাপিলারিতে প্রেশার বেশি হওয়ার কারণে আলটিমেটলি কি হবে, এখানে আমার পালমোনারি আর্টারিতে প্রেশারটা বাড়বে। কারণ ওই যে ব্যাকফ্লো প্রেশার তো আলটিমেটলি লেফট থেকে রাইটের দিকে চলে আসতেছে। তখন কি হবে, আলটিমেটলি এই কারণে আমাদের পালমোনারি আর্টারিতে বেশি প্রেশার থাকে। পালমোনারি আর্টারি বেশি প্রেশার থাকার কারণে কি হবে, আমাদের রাইট হার্ট কিন্তু আর অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে ব্লাডটা যেটা আর্টারি হতে যাওয়ার কথা ছিল যেতে পারবে না, কারণ অলরেডি সে ব্লাড দিয়ে ফুলফিলড। তাহলে এই যে একটা প্রেশার, এই প্রেশার গ্রেডিয়েন্টের কারণে দেখা যায় যে যখন পেশেন্টের লেফট হার্ট ফেল থাকে, তখন রাইট হার্টটা ঠিকমতো কাজ করতে পারে না। এক্ষেত্রে সে ব্লাডটাকে আর পাস করবে কিভাবে, তার তো অলরেডি সামনের রাস্তাটা ব্লক হয়ে আছে, ব্লাড তো তার পাঠানোর কোনো জায়গা নাই। তো এই কারণে আর কি লেফট হার্ট ফেলিয়ার থাকলে পেশেন্টের রাইট হার্ট ডেভেলপ করতে পারে। দেন আরেকটা হতে পারে হাইপারডিনামিক সার্কুলেশন। হাইপারডিনামিক সার্কুলেশনটা হচ্ছে যখন আমাদের হার্টকে খুব বেশি বেশি পাম্প করতে হয়। এখন এইটা কখন হয়, যদি কোনো পেশেন্টের অ্যানিমিয়া থাকে। আমরা জানি অ্যানিমিয়াতে হচ্ছে পেশেন্টের হিমোগ্লোবিন কম থাকে, আর হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন ক্যারি করা। তো একটা পেশেন্টের ব্লাডের হিমোগ্লোবিন কম, তো তাকে তো এই কম পরিমাণ হিমোগ্লোবিন দিয়ে তার বডির টোটাল অক্সিজেন ডিমান্ডটাকে ফুলফিল করতে হবে। তার মানে কি করবে, তার ব্লাড অ্যামাউন্ট তো বাড়ানো সম্ভব না, সে এই কম পরিমাণ ব্লাডটাকে তখন বারবার সার্কুলেট করার চেষ্টা করবে। দ্যাট মিনস তার হার্ট রেটটা বেড়ে যাবে। তো এই হার্ট রেট যখন বেড়ে গেল, অনেকদিন ধরে হার্ট রেট বেশি ছিল, তো পাম্প করতে করতে একটা সময় হার্টটা ফ্যাটিক হয়ে যাবে, তখন দেখা যায় যে হার্টটা ফেল করে। আরেকটা হতে পারে ভালভুলার হার্ট ডিজিজ। ভালভুলার হার্ট ডিজিজ এখানে 2 রকম হতে পারে, একটা হতে পারে কনজেনিটাল, আর একটা হতে পারে অ্যাকোয়ার্ড। অনেকে আপনারা দেখে থাকবেন যে কনজেনিটালে কিছু পেশেন্টের মাইটাল স্টেনোসিস কিংবা হচ্ছে আর্টারি স্টেনোসিস নিয়ে তারা জন্মায়। আর যেটা হচ্ছে অ্যাকোয়ার্ড, অ্যাকোয়ার্ডের মধ্যে আমাদের ওয়ান মোস্ট প্রায়োরিটি যেটা থাকবে হচ্ছে কি আমাদের রিউমেটিক ফিভার, যেখানে কিনা আমাদের একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, ফ্যারিনজাইটিস থেকে ডেভেলপ করে। সবাই জানেন যে গ্রুপে স্ট্রেপ্টোকক্কাস এই ব্যাকটেরিয়াটা দিয়ে হয়ে থাকে। তো এই ব্যাকটেরিয়ার কারণে দেখা যায় যে মলিকুলার মিমিক্রি হয়, সেখান থেকে আমাদের ভালভের এগেন্স্ট কিছু ইনফ্লামেশন, কিছু ইনফ্লামেটরি রিয়াকশন শুরু হয়, যার কারণে আলটিমেটলি ভালভ গুলো তখন আর আগের মতো কাজ করতে পারে না। তো ভালভ ফেল করলে আলটিমেটলি দেখা যায় যে হার্টটাও আর তার মতো কাজ ঠিক মতো করতে পারে না, তো আলটিমেটলি হার্ট ফেলিওর ডেভেলপ করে। আরেকটা হতে পারে মিক্সিডিমা হার্ট। মিক্সিডিমা হার্ট জিনিসটা কি, সেটা হচ্ছে মিক্সিডিমা ব্যাপারটা হচ্ছে গিয়ে হাইপোথাইরয়েডিজম। যখন কোনো পেশেন্টের লং টার্ম ধরে হাইপোথাইরয়েডিজম থাকবে, তো হাইপোথাইরয়েডিজম অ্যাকচুয়ালি কি হয়, পেশেন্টের কিন্তু ব্র্যাডিকার্ডিয়া থাকে, আমরা সবাই জানি, কারণ তার থাইরয়েড লেভেলটা কম। তো থাইরয়েড লেভেল, আমাদের থাইরয়েডের কাজ কি, থাইরয়েডের কাজ হচ্ছে কিন্তু আমাদের বডি অলমোস্ট অল সেলস গুলোর সব মেকানিজম গুলো কন্ট্রোল করা। যখন থাইরয়েড লেভেলটা অনেকদিন ধরে কম থাকবে, তো এই কম থাকার কারণে দেখা যায় যে তার পেশেন্টের একটা ব্র্যাডিকার্ডিয়া ডেভেলপ করে। আর ব্র্যাডিকার্ডিয়া ডেভেলপ করার পরে দেখা যায় যে এই পেশেন্ট গুলো ব্র্যাডিকার্ডিয়া থেকে আস্তে আস্তে হার্ট ফেলিওর, মানে একদম পাম্প না করতে করতে পেশেন্টের হার্ট ফেলিওর ডেভেলপ করে যায়। এই জিনিসগুলো হতে পারে। তো মোটামুটি আমরা কিন্তু এখানে কজের মধ্যেই হার্ট ফেলিওর মেকানিজম অলমোস্ট সম্পর্কে একটু ধারণা পেয়ে গেলাম, যে কি কি কারণে কি কি ভাবে এই রিজনস গুলোর মাধ্যমে হার্ট ফেলিওর হতে পারে। তো
এরপর আসি আমাদের হার্ট ফেলিওর যে হচ্ছে ক্লাসিফিকেশন ছাড়াও এটার কিছু স্টেজ আছে। আমাদের নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশন নিহা এটা হচ্ছে হার্ট ফেলিওর কিছু স্টেজিং বা হচ্ছে ক্লাসিফিকেশন দিয়েছেন, সেটা হচ্ছে আমরা 4টা ক্লাসে ভাগ করতে পারি। 4টা ক্লাসের মধ্যে আমরা ক্লাস 1, 2, 3 and 4 4টা ক্লাসে ভাগ করলাম। তো ক্লাস 1 যেটা, ক্লাস 1 হচ্ছে গিয়ে এখানে পেশেন্টের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কোনো লিমিটেশন থাকবে না, পেশেন্ট ইচ্ছা মতো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারে, সিঁড়িতে উঠতে পারবে, ভারী কোনো হেভি ওয়েট লিফটিং কাজগুলো করতে পারবে। এক্ষেত্রে তার কোনো সিমটমস প্রকাশ পাবে না। পেশেন্ট নর্মাল এখানে ইউজুয়ালি অ্যাসিম্পটোমেটিক থাকবে, তার এখানে ট্রিটমেন্ট না নিলেও চলে, কিংবা পেশেন্ট বুঝবে না তার হার্ট অ্যাকচুয়ালি কোনো প্রবলেম আছে। ক্লাস 2 যেটা, ক্লাস 2 তে কি হয়, ক্লাস 2 তে দেখা যায় যে পেশেন্টের ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলো স্লাইট লিমিটেশনস চলে আসে। লিমিটেশনস গুলো কেন আসে? বিকজ হচ্ছে গিয়ে দেখা গেল যে পেশেন্ট কিছুটা লং ডিস্টেন্স হাঁটলো কিংবা খেলতে গেল, তার তখন রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হয়ে গেল, তার ডিসনিয়া শুরু হয়ে গেল, পেশেন্ট ফ্যাটিক হয়ে গেল। তো এগুলো দেখা যায় যে রেস্ট নিয়ে ঠিক হয়ে যায়। রেস্ট নেওয়ার পর আলটিমেটলি এখানেও পেশেন্টের তেমন কোনো প্রবলেম হয় না। ক্লাস 3 যেটা, ক্লাস 3 তে এখানে পেশেন্টের ফিজিক্যাল অ্যাক্টিভিটি ক্লাস 2 এর থেকে একটু বেশি মার্কড লিমিটেশনস হয়। মার্কড লিমিটেশনস কেন? বিকজ এখানে তো তার আগে থেকে বাজে কন্ডিশন। তো এই ক্ষেত্রে কি হয়, পেশেন্ট যদি সিঁড়িতে উঠলো কিংবা কিছু ওয়েট লিফটিং কোনো ওয়ার্ক করলো, করার পর দেখা যায় যে পেশেন্ট এখানে খুব বেশি টায়ার্ড হয়ে যায়, বেশি তার ডিসনিয়া চলে আসে, ডিস্ট্রেস শুরু হয়ে যায়। তো পেশেন্ট এখানে দেখা যায় যে কিছুক্ষণ রেস্ট নিল, রেস্ট নিয়ে কিছুটা বেটার ফিল করে, কিন্তু একেবারে রিলিফ হয় না। আর ক্লাস 4 যেটা, ক্লাস 4 গিয়ে এখানে হচ্ছে গিয়ে এটাকে আমরা বলতে পারি সিভিয়ার হার্ট ফেইলিওর। সিভিয়ার হার্ট ফেইলিওর এক্ষেত্রে পেশেন্টের ডিসকমফোর্টটা এতই বেশি থাকে যে পেশেন্ট কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারবে না, অলমোস্ট সে বেডরিডেন হয়ে যাবে, তার রেস্টেও কোনো কাজ হবে না। তো এই সিভিয়ার কন্ডিশনে পেশেন্টদেরকে আমাদের হসপিটালাইজ করতে হয়। এখানে আর তার ড্রাগ ট্রিটমেন্টেও কোনো লাভ হয় না কিংবা হোম ম্যানেজমেন্ট করা পসিবল হয় না। তো এই গেল মোটামুটি আমাদের হার্টের স্টেজিং বা ক্লাসিফিকেশন। এরপর আসি আমরা, এই যে আমাদের হার্ট ফেলিওর হচ্ছে, তো আমাদের হার্ট ফেলিওরটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের বডিতেও কিছু কম্পেনসেটরি মেকানিজমস দিবে অবভিয়াসলি। কারণ হার্ট এত ইম্পর্টেন্ট একটা ভাইটাল একটা অর্গান, সে ফেল করে যাচ্ছে, তা আমাদের বডিতে সেটা অবশ্যই হতে দিবে না। তো তার জন্য কিছু কম্পেনসেটরি মেকানিজমস আসবে। তো কম্পেনসেটরি মেকানিজমস জিনিসটা কি সেটা হচ্ছে আমরা এখন একটু জানবো। তো এই ছবিটা অ্যাকচুয়ালি আমাদের ডেভিডসন থেকে নেওয়া। যদি আমরা এটা একটু খেয়াল করি দেখা যাবে যে আমাদের যখন হার্ট ফেলিওর হচ্ছে কিংবা কোনো পেশেন্টের এমআই হয়ে গেল, এমআই হলে কি হয়, একটা এরিয়াতে মায়োকার্ডিয়াল ইনফার্কশন মানে হচ্ছে ইনফার্ক্ট হচ্ছে একটা এরিয়া অফ নেক্রোসিস। তো সেখানে দেখা যায় যে মায়োসাইট গুলোর একটা ইরিভার্সিবল ড্যামেজ হয়ে যায় বা ইরিভার্সিবলি সেলস গুলো ড্যামেজ ডেথ হয়ে যায়। তো এই যখন মায়োসাইট যে লস হচ্ছে, লস তাদেরকে হার্ট ফেলিওর হতে পারে। তো হার্ট ফেলিওর অ্যাকচুয়ালি কি হয়, যখন হার্ট আর পাম্প করতে পারছে না, তার তো অলরেডি ওই এরিয়ার মাসেলস গুলো ড্যামেজ। তো মাসেলস কন্ট্রাকশন কিভাবে করবে, কিভাবে আর হচ্ছে পাম্প বাই করবে, আর পাম্পিং অ্যাকশনটা দিবে হার্টকে। তো সেক্ষেত্রে কি হয়, কার্ডিয়াক আউটপুটটা কমে যায়। তো এই যখন কার্ডিয়াক আউটপুট যখন কমে যায়, এই কার্ডিয়াক আউটপুটটাকে ঠিক করতে আমাদের কার্ডিয়াক আউটপুট তো হচ্ছে আমি বলে এসেছিলাম শুরুতেই যে 1 মিনিটে আমাদের বডিতে যে পরিমাণ ব্লাড আমাদের হার্ট পাম্পিং এর মাধ্যমে সাপ্লাই দেয় সেটাই হচ্ছে কার্ডিয়াক আউটপুট। তো যখন এটা কমে যায়, তো এই কার্ডিয়াক আউটপুট কমে গেলে আমাদের কিছু নিউরোহিরমোনাল অ্যাক্টিভেশন শুরু হয়ে যায়। তো সেই অ্যাক্টিভেশনের মধ্যে কি কি আছে সেটা আমরা একটু দেখবো। ফার্স্টেই হচ্ছে কি আমাদের সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্পাথেটিক নার্ভাস সিস্টেমের মধ্যে এখানে আমাদের সিম্পাথেটিক নার্ভ গুলো স্টিমুলেশন হয়ে যায়, তারপর আমাদের ভ্যাগাস নার্ভ স্টিমুলেশন হয়। ভ্যাগাস নার্ভের মধ্যে আমার 2টা ব্রাঞ্চ কাজ করে এখানে, যে আমাদের রাইট ব্রাঞ্চটা হচ্ছে সাপ্লাই দেয় আমাদের এসএ নোড কে, আর লেফট ব্রাঞ্চ সাপ্লাই দেয় আমাদের এভি নোড কে। তো এই সমস্ত সাপ্লাই দেয় আমাদের ডিরেক্ট কন্ট্রাক্টিভ সিস্টেমকে তারা কন্ট্রোল করে, হার্ট এটাকে কন্ট্রোল করে। 2 নম্বরে হচ্ছে গিয়ে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম। এটার কাজ হচ্ছে গিয়ে আমাদের বডিতে সকল পরিমাণ ফ্লুইডটাকে রিটেনশন করা। ফ্লুইড মানে হচ্ছে ওয়াটার, সোডিয়াম সব রিটেনশন করবে, আমাদের ইউরিন দিয়ে পাস হতে দিবে না, কারণ আমাদের বডিতে ব্লাডের ভলিউম কমে গেছে, এখন এনিহাও ভলিউমটাকে ঠিক করতে হবে। তো ঠিক করার জন্য আমাদের অপশন হচ্ছে গিয়ে ফ্লুইডটাকে ধরে রাখা। তো এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমটা কাজটা ঠিক সেটাই করে, যে সে আমাদের ব্লাডের ভলিউমটা কমতে দেয় না, সে ফ্লুইডটাকে ধরে রাখে, রেখে ভলিউমটাকে ঠিক রাখার চেষ্টা করে। 3 নম্বরে হচ্ছে গিয়ে আমাদের ভেসোপ্রেসিন সিস্টেম। ভেসোপ্রেসিন এক ধরনের হরমোন, এটা পোস্টেরিয়র পিটুইটারি থেকে আসে। ভেসোপ্রেসিনের একটা নাম হচ্ছে গিয়ে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। তো এই অ্যান্টি ডাইউরেটিক হরমোন কিংবা ভেসোপ্রেসিন যাই বলি না কেন, এটার নাম শুনে বোঝা যাচ্ছে যে অ্যান্টি ডাইউরেটিক, দ্যাট মিন্স এটা ডায়ালিসিস হতে দিবে না, অর্থাৎ আমাদের ইউরিনের মাধ্যমে যে ফ্লুইড গুলো পাস হওয়ার কথা সেটা কিন্তু আর হতে দিবে না। তো এইভাবে দেখা যায় যে ভলিউমটা মেনটেন করা হয়। আর লাস্ট ওয়ানে যেটা সেটা হচ্ছে এন্ডোথেলিন সিস্টেম। এন্ডোথেলিন জিনিসটা কি, এন্ডোথেলিয়াম হচ্ছে যে আমাদের ব্লাড ভেসেলস এর যে ইনার মোস্ট লেয়ার এন্ডোথেলিয়াম, দ্যাট মিন্স টিউনিকা ইন্টিমাতে থাকে। তো এন্ডোথেলিন সিস্টেমে অ্যাকচুয়ালি কিছু কেমিক্যাল সিমিলেটর কাজ করে এখানে, যেমন আমাদের অ্যাঞ্জিওটেনসিন 2 সেটা একটা খুব পটেন্ট ভেসোকনস্ট্রিক্টর এজেন্ট,
যেটা কিনা সব জায়গায় ভেসেলস গুলোকে কনস্ট্রিকশন করে দেয়, কনস্ট্রিকশন করে আমাদের ব্লাড প্রেশার যেটা কমে গিয়েছিল, তো ভেসেলস ডায়ামিটার কমে যাওয়ার কারণে দেখা যায় যে ব্লাড প্রেশার তখন আর ঠিক মানে ঠিক রাখার চেষ্টা করে। তো এই যে চারটা মেকানিজমস, নিউরোহিউমারাল অ্যাক্টিভেশন, দ্যাট মিন্স আমাদের সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হলো, তারপর আমাদের অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমটা অ্যাক্টিভেট হলো, ভেসোপ্রেসিন সিস্টেম কাজ করলো, এন্ডোথেলিন কাজ করলো। সবগুলো করার মাধ্যমে দুইটা জিনিস হয়। একদিকে হচ্ছে আমাদের ভেসো কনস্ট্রিকশন হচ্ছে, আমাদের ভেসেলস গুলো চিকন হয়ে যাচ্ছে, ডায়ামিটার কমাই ফেলছে। আরেকদিকে হচ্ছে কি আমাদের বডিতে সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশন করছে। আমি আগেই বলে আসছি, যার কারণে ব্লাড ভলিউমটা ঠিকঠাক রাখার চেষ্টা করছে। তো ব্লাড ভলিউম ঠিক রাখার চেষ্টা করার কারণে কি হয়, আলটিমেটলি আমাদের আহ একদিকে হচ্ছে গিয়ে আমাদের যে ইন্টারভাসকুলার ভলিউমটা, দ্যাট মিনস আমাদের ভেসেলস এর মধ্যে যে ভলিউম সেটা মেনটেন হচ্ছে আমাদের ফ্লুইডিটেশনের মাধ্যমে, আরেক দিকে ভেসো কনস্ট্রিকশনের মাধ্যমে আমাদের আফটার লোড সেটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, এখানে একটা কথা একটু বলে রাখি যে আফটার লোড আর প্রিলোড, অনেকে কিন্তু ফার্মাকোলজি ভাইবা বলি বা যে ভাইবাতেই বলি না কেন, প্যাচ লাগিয়ে ফেলে যে আফটার লোড জিনিসটা কি আর প্রিলোড জিনিসটা কি। এটা খুবই সিম্পল একটা ব্যাপার। আফটার লোডে এ আছে, তার মানে আফটার লোড মানে হচ্ছে গিয়ে আর্টেরিয়াল রেজিস্ট্যান্স কিংবা আর্টেরিয়াল প্রেশার, মানে আমাদের ব্লাডটা ভেসেলস থেকে যে পরিমাণ প্রেশার দিচ্ছে সেটাই কিন্তু আমাদের আফটার লোড। আর প্রিলোড, প্রিলোড মানে হচ্ছে গিয়ে আমাদের ভেনাস রিটার্ন, মানে আমাদের রাইট হার্টে যে পরিমাণ ব্লাডটা আসতেছে, আসার পরে আমাদের হার্টের মাসেলস কে সে যে পরিমাণ প্রেশার দিচ্ছে, যার কারণে হার্টের যে মাসেলস স্ট্রেচিং হচ্ছে, সেই জিনিসটাই হচ্ছে গিয়ে আমাদের প্রিলোড। তো যাই হোক, ভেসো কনস্ট্রিকশনের মেইন থিমটাই হচ্ছে ভেসো কনস্ট্রিকশন হওয়ার কারণে আমাদের আফটার লোড বেড়ে যায়। আফটার লোড বেড়ে যাওয়া মানে হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, দ্যাট মিনস আমাদের আর্টারির উপরে ব্লাডের প্রেশার বেড়ে যাচ্ছে, তো ব্লাড প্রেশার বেড়ে যাবে। আর এইদিকে আমরা বলেছিলাম যে ফ্লুইড রিটেনশন করছি, তো ফ্লুইড রিটেনশন করার কারণে কি হয়, আলটিমেটলি ব্লাড ভলিউমটা ঠিকঠাক থাকে, যার কারণে এই প্রিলোডটাও তখন ঠিক হয়ে যায়। তো এই মোটামুটি পিরিয়ড এন্ড আফটার লোড ঠিক করার মাধ্যমে আমাদের হার্ট ফেলিওরটাকে আমাদের বডি ইনিশিয়াল স্টেজে কম্পেনসেট করার চেষ্টা করে। আচ্ছা, মোটামুটি কম্পেনসেটরি মেকানিজম শেষ। এবার তোমরা যারা শুনছো, তোমাদের কাছে আমার একটা কোশ্চেন। আহ কোশ্চেনটা হচ্ছে, আমরা যে বলে আসছিলাম যে ভেসোপ্রেসিন সিস্টেম, এই ভেসোপ্রেসিন সিস্টেমের কাজটা কি, এটা আমাকে কয়েকজন একটু কমেন্ট বক্সে লিখে জানাও তো। এখানে কমেন্ট বক্সে অনেকজনকে দেখা যাচ্ছে, শায়লা, ইয়া, অগ্নিজ হালদার, উচ্ছ্বাস। আচ্ছা, তোমরা আমাকে এখন এটা বলো যে ভেসোপ্রেসিনের ফাংশনটা কি। হার্টের যে কম্পেনসেটরি মেকানিজম আমি বললাম যে কম্পেনসেশন করছে, হার্ট ফেল হতে দিচ্ছে না, তো এটার কাজটা কি সেটা বলো। ভেসোপ্রেসিন কি কাজ করে? আচ্ছা, এখানে অগ্নিজ কমেন্ট করেছে, কোশ্চেন জিজ্ঞেস করলে অ্যান্সার দিব, ক্লাস করবো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু একটু কোশ্চেন করতে হয় মাঝে মাঝে। তোমরা ঘুমাচ্ছ না জেগে আছো কিভাবে বুঝবো? ওকে, ভেরি গুড। ভালো আনসার দিয়েছেন মোহাম্মদ মাজহারুল ইসলাম। ইনক্রিজ ব্লাড প্রেশার, ভেরি গুড ভাইয়া। ভেসোপ্রেসিন ব্লাড প্রেশারটাকে বাড়ায়, কারণ ফ্লুইডিটেশনের মাধ্যমে অ্যাকচুয়ালি ভলিউমটাকে ইনক্রিজ করে। তো যাই হোক, থ্যাঙ্কস যারা ঠিকঠাক অ্যান্সার দিয়েছো, মাজহারুল ভাইয়াকে অনেক থ্যাঙ্কস। এরপর চলে আসি আমরা আমাদের নেক্সট যে টপিক। আমরা আমাদের কম্পেনসেটরি মেকানিজমস কাজ করে ফেললাম, এবার আমরা দেখবো যে আমাদের হার্ট ফেলিওর। হার্ট ফেলিওরের মধ্যে এখন আমরা কিছু জিনিস নোটিস করবো, সেটা হচ্ছে যে কিছু জিনিস দেখবো যে আমাদের হার্ট ফেলিওরটাকে বলে এসেছিলাম যে রাইট হার্ট ফেলিওর আর হচ্ছে লেফট হার্ট ফেলিওর। আর একটা হতে পারে যে বাইভেন্ট্রিকুলার ফেলিওর। তো এক্ষেত্রে বাইভেন্ট্রিকুলার ফেলিওর ছাড়া আমরা এখন একটু দেখবো যে রাইট হার্ট ফেলিওর আর লেফট হার্ট ফেলিওর এই দুইটার মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা কি। এটা একটু ক্লিনিক্যাল কোশ্চেন, সবাই একটু কাইন্ডলি মনোযোগে দেখার চেষ্টা করবেন। তো রাইট হার্ট ফেলিওরের কিছু ফিচার্স আর লেফট হার্ট ফেলিওর কিছু ফিচার্স, ক্লিনিক্যাল ফিচার্স গুলো অলমোস্ট ডিফারেন্ট বলা যায়। দেখা যায় যে আমরা ওয়ার্ডে যখন ঘোরাঘুরি করি, পেশেন্ট গুলো হিস্ট্রি নিয়ে বোঝাই যায় যে পেশেন্ট গুলোর সিমটমস দেখে যে কার কোন হার্ট ফেলিওর। তো এই ছবিটা আমরা একটু খেয়াল করি, এখানে আমি এই ছবিটা ডিভিশন থেকে নেওয়া। এখানে দেখা যাচ্ছে যে আমাদের ছবির রাইট সাইডে হচ্ছে রাইট হার্ট ফেলিওর, লেফট সাইডে একটা লেফট হার্ট ফেলিওর পেশেন্টের একটা ছবি দেওয়া আছে। তো মনে করেন, মনে করো তুমি ওয়ার্ডে গেলা, ওয়ার্ডে গিয়ে তুমি দেখলে একটা পেশেন্ট খুব মোটা করে, মোটা করে বলতে হয়েছে তার পেটটা খুব ফোলা। পেটটা ফুলা, তুমি তার ঘাড়ের দিকে তাকালে তাকে তুমি দেখলে যে তার ঘাড়ের দিকেও বোঝা যাচ্ছে যে কিছু একটা পালসেশন
দেখে মনে হচ্ছে তার পালসেশন বোঝা যাচ্ছে যে খুব জোরে জোরে বিট করতেছে। এখন সেটা কি কারণে হতে পারে? এটা রিজন হতে পারে রেস্ট জেভিপি। এটা কিন্তু আমরা দেখলেই বুঝি দূর থেকে যে আমাদের জুগুলা ইন্টারনাল যে জুগুলার ভেইন থাকে সেখানে খুব হাই ভলিউমের প্রেশার দিতে থাকে, যখন খুব জোরে জোরে পালস হতে থাকে এখানে দেখলেই বোঝা যায়। পেটটা খোলা থাকে কেন? এখানে হচ্ছে পেশেন্টের এখানে পেরিটোনাল ক্যাভিটিতে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়। তো এখানে মেইন রিজনসটাকে আমরা একটু মেকানিজম জানার চেষ্টা করি। সেখানে হচ্ছে যখন পেশেন্টের রাইট হার্ট ফেলিওর হয়, দ্যাট মিনস আমাদের রাইট অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল দুইটাই ফেল করলো, মানে পাম্প আউট করতে পারছে না। তো সেক্ষেত্রে কি হবে, আমাদের এই যে ভেনাস রিটার্ন, আমাদের এই যে সুপিরিয়র ভেনা কেভা ইনফেরিয়র ভেনা কেভা হয়ে কিছু ব্লাড আসার কথা ছিল আমাদের রাইট অ্যাট্রিয়ামে, তো যখন এই ব্লাড গুলো আসতে পারছে না, ঢুকতে পারছে না, তো আলটিমেটলি কি হবে, ব্যাকফ্লো একটা উপর দিকে একটা প্রেশার দিবে। তো এই প্রেশার দেওয়ার কারণে কি হয়, আমাদের এই ভেনাস প্রেশারটা বেড়ে যায়। কারণ আমাদের তো যে ভেন্ট্রিকল, আমাদের ভেনের মাধ্যমে যে ব্লাডটা আসার কথা ছিল অ্যাটেন্স তো আসতে পারছে না, কারণ অলরেডি আমার হার্ট ফেইল্ড। তো সেক্ষেত্রে দেখা যায় যে উপর দিকে একটা ব্যাকফ্লো প্রেশার দেয়, যার কারণে আমাদের যেগুলো ভেনাসটা আমরা রেস্ট পাই কিংবা পালসেশনটা একদম ভিজিবল থাকে। 2 নম্বরে হচ্ছে হেপাটোমেগালি। হেপাটোমেগালি কেন পাচ্ছি, কারণ আমাদের লিভারের যে হেপাটিক ভেইন থাকে, যেহেতু অলরেডি আমার রাইট হার্ট ব্লক, তো রাইট হার্ট ব্লক সে তো আর কোনো ব্লাড, সে তো আর কোনো ব্লাড নিবে না, কোনো অর্গান থেকেই নিবে না। তখন কি হয়, আমাদের যে হেপাটিক ভেইন থাকে সেই হেপাটিক ভেইন গুলো কনজেশন হয়, কনজেশন থেকে ডেভেলপ করে হেপাটিক ইডেমা। তো হেপাটিক ইডেমা হলে কি হবে, আমাদের হেপাটোমেগালি হবে, মানে হেপাটিক আমাদের লিভারটা সাইজে বড় হয়ে যাবে। তো এখানে আরেকটা ফিচার্স পাওয়া যায় যে আমাদের লিভারের কিন্তু একটা কাভারিং থাকে, সেটাকে আমরা বলি যে গ্লিসেন্স ক্যাপসুল। তো লিভারের সাইজ যখন নর্মাল থেকে বড় হয়ে গেল, তখন কিন্তু ওখানে একটা প্রেসার দিবে ক্যাপসুলটার। ক্যাপসুলের প্রেসার দেওয়ার কারণে দেখা যায় যে এই সমস্ত পেশেন্ট গুলো টেন্ডার হেপাটোমেগালি পাওয়া যায়, কিংবা এপিগাস্ট্রিক টেন্ডারনেস নিয়ে আসে। পেশেন্ট গুলো বলে যে তার পেটের উপর দিকে পেইন থাকে, পেশেন্টের এপিগাস্ট্রিক টেন্ডারনেস একটা হিস্ট্রি পাওয়া যায়। তারপর অ্যাসাইটিস, আমি আগেই বলেছিলাম যে ভেইনটা মানে ভেনাস রিটার্ন ঠিকঠাক মতো হচ্ছে না। তো যেহেতু ভেনাস রিটার্ন ঠিকঠাক মতো হচ্ছে না, তার মানে আমাদের বডি জায়গায় জায়গায় গিয়ে এই ব্লাড থেকে কিছু পরিমাণ ফ্লুইড বিভিন্ন ইন্টারস্টিশিয়াল স্পেসে জমতে থাকবে। যখন সেটা পেরিটোনিয়াম ক্যাভিটিতে জমবে, তখন সেই কন্ডিশনটাকে আমরা বলি অ্যাসাইটিস। তারপর হচ্ছে গিয়ে পেরিফেরাল পিটিং ইডেমা। পেরিফেরাল ইডেমা কেন বলছি, যেহেতু ভেনাস রিটার্ন ঠিক নাই, তার মানে আমাদের ব্লাড ভলিউমটাকে কমানোর জন্য ব্লাড থেকে কিছু পরিমাণ ফ্লুইড ভেসেলস তাকে লিভ করে দেখা যায় চলে যাচ্ছে আমাদের ইন্টারস্টিশিয়াল স্পেসে কিংবা ইন্টারসেলুলার স্পেসে। তো ইন্টারসেলুলার স্পেসে যাওয়ার পরে কি করে, এগুলো গ্র্যাভিটির কারণে পুলিং আউট হয়, মানে গ্র্যাভিটির কারণে একেবারে আমাদের বডি যে ডিপেন্ডেন্ট পার্ট গুলো, যদি অ্যাম্বুলেটরি পেশেন্ট হয়, মানে যে পেশেন্ট গুলো হাঁটাচলা করতে পারে, তাদেরকে দেখা যায় যে এই ফ্লুইড গুলো অ্যাকুমুলেট করে হচ্ছে কি আমাদের লিম্বে, লোয়ার লিম্বে, যার কারণে আমরা পায়ের ক্ষেত্রে তার ইডেমা পাই। আর যদি পেশেন্ট বেডরিডেন থাকে, হাঁটাচলা করতে পারে না, সেক্ষেত্রে আমরা ইডেমা পাই তার ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য বডি, দ্যাট মিনস দ্য স্যাক্রামে। তো এই হচ্ছে গিয়ে গেল আমাদের রাইট হার্ট ফেলিওর ফিচার্স। এরপর আসি আমরা লেফট হার্ট ফেলিওর। লেফট হার্ট ফেলিওর আমরা কি কি ফিচার্স পাই, এখানে যেগুলো ভেনাস প্রেশার বাড়তে পারে, কখন বাড়বে, কিন্তু বাড়লেও খুব বেশি একটা বাড়ে না, যেরকম রাইট হার্ট ফেলিওর ক্ষেত্রে আমরা পাই। এটা হইতে পারে যে রাইট হার্ট ফেলিওর, সেক্ষেত্রে লেফট হার্ট ফেলিওরে হইতে পারে, তো সেক্ষেত্রে কিছুটা ফিচার চলে আসছে। তো লেফট হার্ট ফেলিওর বেসিক্যালি কি কি সিমটমস পাওয়া যায়, প্রথমত আমরা পালমারি ইডেমা পাই। পালমারি ইডেমা জিনিসটা কি, পালমারি ইডেমা হচ্ছে যখন লেফট হার্ট ফেলিওর হয়, দ্যাট মিনস হচ্ছে আমাদের হার্টের লেফট চেম্বারটা এখন কিন্তু আর কাজ করতে পারছে না, সে ফেল হয়ে আছে। আমাদের লেফট হার্টের কাজটা কি, লেফট হার্টের কাজ হচ্ছে আমাদের বডিতে ব্লাডটা সাপ্লাই দেওয়া, সার্কুলেট করা। তো যখন সে পাম্প আউট করতে পারবে না, তখন আলটিমেটলি এই যে আমাদের যে পালমোনারি 4টা ভেইন থেকে যে ব্লাডটা আসতো আমাদের লেফট অ্যাট্রিয়ামে 4টা পালমোনারি ভেইন হয়ে, তখন কি করে, তখন আলটিমেটলি এই ব্লাডটার ব্যাক ফ্লো হওয়ার কারণে আমাদের পালমোনারি ভেইনের প্রেশার বেড়ে যায়। তো পালমোনারি ভেইনে যখন প্রেশার বাড়ে, তখন ওখানে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে। পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ হলে আমাদের কম্পেনসেটরি মেকানিজম ওয়াইজ কি করবে, সে তখন ব্লাড ভলিউমটাকে কমায় দেওয়ার জন্য আবার ওই সেম প্রসেস, কিছু পরিমাণ ফ্লুইড ব্লাড থেকে তখন আমাদের ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসবে, দ্যাট ইজ আমাদের লাংসের যে অ্যালভিওলাই থাকে সেখানে চলে গেল। তো অ্যালভিওলাইতে ফ্লুইড অ্যাকুমুলেট হওয়া মানে কি, পালমোনারি ইডেমা ডেভেলপ করা। এই কারণে কিন্তু এই পেশেন্টস গুলোর বাইলেটারাল বাসাল ক্রিপিটেশনস পাওয়া যায়, এই পালমোনারি ইডেমা কিংবা ইন্টারস্টিশিয়াল ইডেমা যাই বলো না কেন। এই কারণে তুমি যখন পেশেন্টকে অসকালটেট করবা স্টেথোস্কোপ দিয়ে, তখন দেখবা তার ব্যাক অফ দ্য চেস্টে, তার বেস অফ দ্য লাংস বরাবর এই যে ইডেমার ফ্লুইড গুলো স্ট্রেসেস করে, যার কারণে তুমি তখন অসকালটেট করলে ক্রিপিটেশনস কিংবা হচ্ছে একটা ক্র্যাকলস পাবা। 2 নম্বর হচ্ছে কার্ডিওমেগালি। কার্ডিওমেগালি কেন হচ্ছে, কার্ডিওমেগালি হচ্ছে এখানেও তোমার ওই একই কথা, ফ্লুইড গুলো রিটেনশন, মানে যেহেতু ব্লাডটা তোমার পাম্প আউট হতে পারছে না, তো আলটিমেটলি দেখা যায় যে কিছু পরিমাণ ব্লাড এখানে আবার তোমার পেরিকার্ডিয়াল স্পেসে জমে যায়। তো পেরিকার্ডিয়াল স্পেসে সেটা ব্লাড না, অ্যাকচুয়ালি ফ্লুইড জমে। তো ফ্লুইড জমার কারণে কার্ডিওমেগালি পাওয়া যায়। কার্ডিওমেগালির একটা তোমার কমন ফাইন্ডিংস হচ্ছে, আমরা যখন পেশেন্টের চেস্ট এক্সরে করি, হার্টের শেপটা কিন্তু খুব বেশি বড় থাকে, একটা গ্লোবিউলার শেপের একটা হার্ট পাওয়া যায়।
তো নর্মালি হার্ট থাকে হচ্ছে কি আমাদের চেস্ট ওয়াল বা চেস্ট ক্যাভিটি দেখা যায় যে হাফ পোর্শন জুড়ে, তখন হাফের থেকেও বেশি এরিয়া আমাদের হার্টটা কাভার করে। দেন থার্ডলি হচ্ছে গিয়ে প্লুরাল ইফিউশন, এই একই কথা। পালমোনারি ইডেমা, প্লুরাল ইফিউশন সবই একই কথা। মানে যখন লাংসে যখন ফ্লুইড তখন সেটাকে আমরা বলবো পালমোনারি ইডেমা, আর যখন প্লুরাল স্পেসে ফ্লুইড তখন সেটাকে আমরা বলি প্লুরাল ইফিউশন। আর 4 নম্বরে হচ্ছে গিয়ে পিটিং এরিয়া, এটা খুব একটা আমাদের ইম্পর্টেন্ট ফাইন্ডিংস না লেফট হার্ট ফেলিওর জন্য। বেসিক্যালি আমাদের লেফট হার্ট ফেলিওর কিছু কার্ডিনাল ফিচার জিজ্ঞেস করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের বলতেই হয় যে পেশেন্টের পালমারি ইডেমা থাকে, তার কার্ডিওমেগালি পাওয়া যায়, বায়োলেটারাল ভেসেল ক্রিপিটেশনস থাকে, তার গ্যালোপ রিদম পাওয়া যায়, মানে হচ্ছে গিয়ে তার 3টা হার্ট সাউন্ড শুনতে পাওয়া যায়। অ্যাকচুয়ালি গ্যালোপ রিদম শব্দটার মানে হচ্ছে যে ঘোড়ার খুরের মতো, ঘোড়া হেঁটে গেলে যেরকম পরপর 3টা সাউন্ড পাওয়া যায়, একটা সেরকম সেরকম একটা সাউন্ড শুনতে পাওয়া যাবে। তো মোটামুটি আমরা ডিফারেন্স দেখে গেলাম যে রাইট হার্ট ফেলো লেফট হার্ট ফেলো ডিফারেন্সটা কি কি হতে পারে। তো এবার এই পর্যায়ে আমরা হার্ট ফেলিওর পড়ার পরে একটা কথা, আরেকটা কথা সেটা একটু দেখি, সেটা হচ্ছে যে আমাদের আরো একজন স্কলার, দিস ইজ নিকোলাস স্পার্কস, উনি একটা কথা বলে গেছিলেন যে অলওয়েজ লিসেন টু ইউর হার্ট, সবসময় তোমার হৃদয়ের কথা শোনা, বিকজ ইভেন দো ইটস অন ইউর লেফট সাইড ইটস অলওয়েজ রাইট। যদি তোমার হার্টটা তোমার বডি লেফট সাইডে, কিন্তু সবসময় কিন্তু এটা রাইট সাইডেই, মানে সবসময় অলওয়েজ কিন্তু তোমাকে রাইট ডিসিশনটাই দিবে। তো তোমার বডি রাইট হার্ট ফেলিওর হইলো কিংবা লেফট হার্ট ফেলিওর, এটা অ্যাকচুয়ালি কোনো ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে তোমার যে হার্ট ফেলিওর হোক না কেন, তোমাকে ট্রিটমেন্ট করতে হবে, কারণ হার্টটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই পর্যায়ে তোমাদের জন্য নতুন একটা টার্ম, আমি আহ বোধহয় অনেকে এটা শোনো নাই, সেটা হচ্ছে কার্ডিয়াক ক্যাকেক্সিয়া। নর্মালি ক্যাকেক্সিয়া টার্মটা আমরা কখন ইউজ করি? নর্মালি ক্যাকেক্সিয়া টার্মটা আমরা ইউজ করি ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে, রাইট? যে ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে আমরা বলি যে পেশেন্টটা খুব ক্যাকেকশিক, খুব বেশি ক্যাকেকটিক। ক্যাকেকটিক পেশেন্ট বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? যে পেশেন্টটা খুব বেশি লিয়ানথিন থাকবে, খুব বেশি শুকনা হবে। তো কার্ডিয়াক ক্যাকেক্সিয়া এটা কিন্তু অ্যাকচুয়ালি হার্টের ক্যান্সার না। হার্টের ক্যান্সার ছাড়াও যখন হার্ট ফেলিওর হয় ক্রনিক স্টেজে, তখন কিন্তু পেশেন্ট ক্যাকেকশিক হতে পারে। তো এটার মেকানিজমটা কি একটু বলি, সেটা হচ্ছে যখন কোনো পেশেন্টের মনে করো যার এজ 40 ইয়ার্স এর উপর, একটা 40 বছরের উপরে কোনো পেশেন্ট, তার 5 বছর ধরে অনেক তার হার্ট ফেলিওর হয়ে যাচ্ছে, প্রোগ্রেশন হচ্ছে, মানে আস্তে আস্তে তার ফিচার গুলো ছিল যে তার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে কিংবা হচ্ছে অর্থপনিয়া হচ্ছে, এই জিনিসগুলো ছিল। তো যদি 5 বছর ধরে কারোর এই হার্ট ফেলিওর সিমটমস গুলো পাওয়া যায়, সেই সাথে পেশেন্টটা যদি তোমার এজ থাকে, তো দেখা যায় এই পেশেন্ট গুলো ক্যাটাকটিক হয় কেন? বিকজ এই লং টার্ম হার্ট ফেলিওর, দ্যাট মিনস হার্ট ফেলিওর হলে কি হয়, একজন তোমার কার্ডিয়াক আউটপুট কম থাকতেছে। তো কার্ডিয়াক আউটপুট কম থাকার কারণে কি হয়, আমাদের ভাইটাল অর্গান বলতে তোমার ব্লাড সাপ্লাই কম। তো যখন আমাদের ইন্টেস্টাইনের মেইন কাজ হচ্ছে আমাদের ফুড অ্যাবজর্পশন করা কিংবা হচ্ছে মেটাবলিজম করা, যাই বলি না কেন। তো যখন আমাদের হার্ট থেকে এই কার্ডিয়াক আউটপুটটা কম থাকবে, এই কার্ডিয়াক আউটপুট কম থাকার কারণে কি হবে, আমাদের ইন্টেস্টাইনে কিন্তু আলটিমেটলি ব্লাড ফ্লোটা কমে যাচ্ছে, ইন্টেস্টাইনে কিছু ইস্কেমিয়া হচ্ছে। তো ইস্কেমিয়া হওয়ার কারণে কি হয়, দেখা যায় ইন্টেস্টাইনে যে ব্লাডটা, সরি আমাদের ফুড পার্টিকেলস গুলো যেগুলো তোমার হচ্ছে গিয়ে মেটাবলিজম হওয়ার কথা, সেগুলো ঠিকঠাক মতো হবে না, তখন দেখা যায় ম্যালঅবজর্পশন হয়, পেশেন্ট একটা ক্রনিক ডায়রিয়া ফিচার্স থাকে। তো ম্যালঅবজর্পশনের কারণে পেশেন্টের আবার নাউসিয়া, অ্যানোরেক্সিয়া, ভমিটিং এই সিমটমস গুলো ডেভেলপ করে। তো লং টার্ম ধরে পেশেন্টের এই নাউসিয়া, অ্যানোরেক্সিয়া, ভমিটিং থেকে দেখা যায় পেশেন্টের খাবার উচিত থাকে না, সে কম কম খায়। ওইদিকে পেশেন্টের ম্যালঅবজর্পশন, সে খাচ্ছেও ঠিকই কিন্তু হচ্ছে তার অ্যাবজর্পশন হচ্ছে না, পেশেন্টের ডায়রিয়া হয়ে আছে, ক্রনিক একটা স্টেজ। সবকিছু মিলে দেখা যাচ্ছে পেশেন্টটা আলটিমেটলি লিলিয়ানথিন কিংবা হচ্ছে ক্যাকেকটিক একটা ফিচার্স নিয়ে আসে। তো মোটামুটি এটাই হচ্ছে আগে আমাদের কার্ডিয়াক ক্যাকেক্সিয়া। কার্ডিয়াক ক্যাকেক্সিয়ার পরে আমরা চলে যাই আমাদের আজকের যে টপিক, মানে আমি আজকে তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে ফার্মাকোলজি। তো ফার্মাকোলজি যেটা, ফার্মাকোলজি নিয়ে কিছু বলার আগে যে আমরা কাইনেটিক্স ফার্মাকোলজি থেকে আমরা যে যে ড্রাগ গুলো অ্যাকচুয়ালি ইউজ করি হার্ট ফেলিয়ার পেশেন্টের জন্য, সেখানে আমরা একটু জানবো যে এই ড্রাগ গুলোদের অ্যাকচুয়ালি মেইন রিজনটা কি। আচ্ছা, তোমাদের কমেন্ট সেকশনটা চেক করে নেই, এক্সেপশনাল সাব্বির শরণস লিখেছে যে গ্যালোপ্রিদম অলসো ফাউন্ড হুইন অস্কাল্টেড। অফ কোর্স আমি গ্যালোপ্রিদমের কথা বলেছিলাম। যাই হোক, থার্ড হার্ট সাউন্ড পাওয়া যায় এখানে। আচ্ছা, এবার তোমরা আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও তো, যে কার্ডিওমেগালি আমরা কোন হার্ট ফেলিওর ক্ষেত্রে পাই, রাইট হার্ট ফেলিওর নাকি লেফট হার্ট ফেলিওর? আমি একটু আগে বলে এসেছি যেটা ডিফারেন্স বলার সময়।
আচ্ছা, একটা কোশ্চেন করেছিলাম যে কার্ডিওমেগালি আমরা কোন হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে পাই। হ্যাঁ, ভেরি গুড। প্রচুর প্রচুর মানুষ অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছে ইয়া স্বর্ণালী রয়। আচ্ছা, তারপর ইলসা, চিতা রিচি, ফয়সাল, সুস্মিতা, অর্ণা, লিজা, আর অনেক 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 থ্যাঙ্কস। তো এবার আমি যেটা বলেছিলাম, চলে যাবো আমাদের আজকের যে মেইন টপিক, সেটা হচ্ছে ফার্মাকোলজি। আচ্ছা, ফার্মাকোলজিতে যাওয়ার আগে আমরা একটু জানি যে হার্ট ফেলিয়ার ক্ষেত্রে আমরা এই যে ফার্মাকোলজি মানে হচ্ছে কিছু ড্রাগ যে দিচ্ছি, এটার মেইন দরকারটা কি, মানে ড্রাগের অ্যাকচুয়াল প্রয়োজনটা কি। সেটা হচ্ছে ফার্মাকোলজিক ইন্টারভেনশন ড্রাগদের মেইন গোলস হচ্ছে এখানে তিনটা আমরা বলতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে পেশেন্টের যে সিমটমস গুলো থাকে, পেশেন্টের যে ডিস্ট্রেস, তার যে ডিসনিয়া কিংবা হচ্ছে তার পালমোনারি ইডেমা, সবকিছু রিলিফ করার জন্য, তার সিমটমসটাকে কমে আনার জন্য, তার সিমটমসটাকে রিলিফ করার জন্য আমরা কিছু ড্রাগ দিয়ে থাকি। দুই নম্বরে হতে পারে ডিজিজ প্রোগ্রেশন। ক্রনিক হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একটা ক্রনিক, আমি বলে আসছি, যেটা লং টার্ম ধরে প্রোগ্রেশন হতে থাকে প্রসেসটা। তো এই যে প্রসেসটা যেটা চলতেছিল তার হার্ট ফেলিওর, সেই প্রসেসটাকে আমরা স্লোরিং করার জন্য কিংবা হচ্ছে কমায় আনার জন্য আমরা ড্রাগ দিয়ে থাকি। তিন নম্বরে হচ্ছে কি আমাদের পেশেন্টের সার্ভাইভাল। একটা পেশেন্ট মনে করো 50 বছর বয়স, সে হয়তো আরো 10 বছর বাঁচতে পারতো, তো আমি হঠাৎ করে তার অ্যাকুট হার্ট ফেলিওর হলো, তুমি তার কোনো ড্রাগ দিলা না কিংবা তুমি তার কোনো ইন্টারভেনশন নিলা না, তো এই যে তার যে লাইফ এক্সপেক্টেন্সি, সেটা হয়তো আরো 10 বছর বাড়তে পারতো। তো এই ড্রাগ দেওয়ার মাধ্যমে কিংবা বিভিন্ন মেজার্স নেওয়ার মাধ্যমে আমরা তার লাইফ এক্সপেক্টেন্সিটাকে বাড়াতে পারি। এটা হচ্ছে কি আমাদের মেইন টার্গেট ফার্মাকোলজি বা এই ড্রাগ দেওয়ার। এবার আসি আমরা এই ফার্মাকোলজির মধ্যে কি কি ক্লাসের ড্রাগ গুলো ইউজ করতে পারি হার্ট ফেলিওর ক্ষেত্রে। এখানে আমি জাস্ট অ্যাজ এ হোল তোমাদের জন্য ক্লাসিফিকেশন গুলো লিখেছি যে আমরা এখানে পেশেন্টদেরকে এসি ইনহিবিটর দিতে পারি, এআরবি দিতে পারি, অ্যালডোস্টেরন, বিটা ব্লকার্স, ডাইউরেটিক্স, এই সমস্ত ড্রাগগুলো দিতে পারি। তারপর হচ্ছে ডিরেক্ট ভেসো ডাইলেটরস কিংবা হচ্ছে ভেনোডাইলেটরস দিতে পারি, আর অ্যানোট্রপিক এজেন্টস দিতে পারি। তোমাদের যে টেক্সট বুক লিপিনকট 6th এডিশন, সেখানে বেসিক্যালি তোমাদের মানে 7 ধরনের ক্লাসিফিকেশন বলা আছে, যে 7 ধরনের ড্রাগ দেওয়া যায় একটা হার্ট ফেলিয়ার পেশেন্টে। তো এখন আমরা আস্তে আস্তে প্রত্যেকটা গ্রুপের ড্রাগ গুলো একটু একটু করে জানবো, যে প্রত্যেকটা গ্রুপের ড্রাগ গুলো অ্যাকচুয়ালি কি, মেইন ফিচার্স, তাদের ফাংশনটা কি, তারা কিভাবে কাজ করে। তো শুরুতে আমরা জানবো এসি ইনহিবিটরস। নাম শুনে বুঝতে পারছি, এসিই দ্যাট মিনস হচ্ছে আমাদের অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর। তো শুরুতে তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, যে এই যে আমি একটা এনজাইমের নাম বললাম এসিই, দ্যাট মিনস হচ্ছে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, এই এনজাইমটার প্রোডাকশন হয় কোথায়, কোথা থেকে পাই আমরা, এটা ব্লাডে কিভাবে আসে। তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে আমরা কিভাবে এই দ্যাট মিনস হচ্ছে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইমটা পাচ্ছি। ততক্ষণে আমি এটার ফাংশনটা বলে ফেলি। সেটা হচ্ছে এই ড্রাগটা কিভাবে কাজ করে। এই ড্রাগটা হচ্ছে গিয়ে ব্লক করে, মেনলি যেহেতু নাম নাম শুনে বোঝা যাচ্ছে যে আমাদের অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইমটাকে ইনহিবিট করবে, তার আলটিমেটলি এনজাইমটা ব্লক হয়ে যাবে। তো এই এনজাইমটার কাজটা কি, এনজাইমটার কাজ হচ্ছে আমাদের যে অ্যানজিওটেনসিন 1 থাকে, সেই অ্যানজিওটেনসিন 1 কে অ্যানজিওটেনসিন 2 তে কনভার্ট করা। তো যেহেতু আমি এনজাইমটাকে ব্লক করে দিলাম, তাহলে এখন আর অ্যানজিওটেনসিন 1 থেকে অ্যানজিওটেনসিন 2 ফরমেশন হবে না। সাথে সাথে সে আরেকটা কাজ করে, সেটা হচ্ছে অ্যাক্টিভেট করে ব্র্যাডিকাইনিনকে। তো ব্র্যাডিকাইনিন কিন্তু আমাদের ব্লাডেই থাকে। আর একটা কাজ সেটা হচ্ছে ডিক্রিজ করে আফটারলোড এন্ড প্রিলোডটাকে, আর ইনক্রিজ করে কার্ডিয়াক আউটপুট। তো এটা হচ্ছে অ্যাজ এ হোল তার ফাংশনটা। কিন্তু এখন আমরা দেখবো যে মেকানিজমটা অ্যাকচুয়ালি কিভাবে করে। এই ছবিটা তোমাদের লিপিনকোড বই থেকে নেওয়া, যে আমাদের এসি ইনহিবিটরস গুলো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করছে সেটা। তো ফার্স্ট অফ অল যদি আমরা এখানে চিন্তা করি, তুমি দেখতেই পাচ্ছ যে এখানে লেখা আছে যে আমাদের এসি ইনহিবিটরস অ্যাকচুয়ালি কোন রিঅ্যাকশনটাকে ব্লক করছে। আমি যদি এখানে একটু মার্ক করি, তোমরা একটু মার্কিংটা দিকে নোটিস করো যে এখানে এসি ইনহিবিটর হচ্ছে গিয়ে আমাদের এই যে এই রিঅ্যাকশনটা, অ্যানজিওটেনসিন 1 থেকে 2 তে যাওয়ার যে যে রিঅ্যাকশন, সেটাকে ব্লক করে দিচ্ছে। তো অ্যানজিওটেনসিন 2 যদি না হয়, তাহলে অ্যানজিওটেনসিন 2 ফর্মেশন না হলে কিছু ইফেক্ট পাবো। সেই ইফেক্ট গুলো কি কি? সেই ইফেক্ট গুলো হচ্ছে কি আমাদের সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম তখন স্টিমুলেশন আর হবে না। তারপর হচ্ছে ভেসেল ডাইলেটেশন, ভিজুয়ালাইজেশন হবে, আমাদের ভাস্কুলার স্মুথ মাসলস গুলো ডাইলেটেড হয়ে যাবে, আমাদের বডিতে কোনো সোডিয়াম আর ওয়াটার রিটেনশন হবে না, আর আমাদের ব্রাডিকিনিন যে লেভেল, সেই লেভেলটাকেও কিন্তু হচ্ছে গিয়ে বাড়ায় দেয় এই সেই ইনহিবিটর গুলো। তো এখানে মোস্ট তোমরা একটা জিনিস খেয়াল রাখো যে মানে এসিই যে ইনহিবিটর, সেই ড্রাগ গুলো দিলে অ্যাকচুয়ালি আমাদের বডিতে ব্রাডিকিনিন লেভেলটা বেড়ে যায়। কারণ কি, কারণ হচ্ছে আমাদের ব্লাডে যে ব্রাডিকিনিন থাকে সেটাকে সে ডিগ্রেডেশন কিংবা ব্রেকডাউন হতে দেয় না। এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের এসি ইনহিবিটর গুলোর কাজ। আর আমি যেটা বলেছিলাম যে তিনটা হেডলাইনে, যে সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম তখন অ্যাক্টিভেশন আর হয় না, সাপ্রেস হয়ে যায়,
ভেসোডাইলেটেশন হয়, আর হচ্ছে আমাদের সোডিয়াম এন্ড ওয়াটার রিটেনশনও হয় না। তো আলটিমেটলি এই সবগুলো ইফেক্ট দিয়ে দেখা যায় যে আমাদের হার্টের যে প্রিলোড আফটার দুটো কমে যায়। তো হার্টের প্রিলোড আফটার কমে গেলে কি হয়, আমাদের হার্টের উপর যে লোডটা কমে গেল। তো আলটিমেটলি তখন আমাদের হার্ট ফেইলিওর, আলটিমেটলি দেখা যায় যে তখন আমাদের হার্ট ফেইলিওরটা একটা ইমপ্রুভমেন্ট কন্ডিশন চলে আসে ড্রাগটা দেওয়ার পরে। তো তোমাদেরকে আমি একটা কোশ্চেন করেছিলাম যে এসি এনজাইম, দ্যাট মিনস হচ্ছে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, এই এনজাইমটার সোর্সটা কোথায়, কোথা থেকে আসে এনজাইমটা? আচ্ছা, আবার হচ্ছে মোহাম্মদ মাজহারুল ইসলাম ভাইয়া লিখেছো লিভার। শামসুজ্জামান সাব্বির, আচ্ছা মেনি মেনি থ্যাঙ্কস টু শামসুজ্জামান সাব্বির, সে লিখেছে লাংস। অফকোর্স এটা লাংস, লাংস অ্যালভিওলাই থেকে আসে, ব্লাড থেকেও আসে, অ্যাকচুয়ালি এটা কিডনি থেকেও আসে, অনেক জায়গা থেকে আসে। কিন্তু আমাদের যদি জিজ্ঞেস করা হয় যে এসি দ্যাট মিনস হচ্ছে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইমের মেইন সোর্সটা কোথায়, আমাদের প্রাইমারি সোর্সটা কিন্তু হচ্ছে লাং অ্যালভিওলাই, লাংয়ের যে পালমারি পালমারি থাকে, যে পালমারি যে লেয়ারটা থাকে সেখান থেকে আসে কিন্তু এই এনজাইমটা। তো যারা অ্যান্সার দিয়েছে সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। এবার চলে যাচ্ছে আমাদের এই এসি ইনহিবিটর যে ড্রাগ, এই ড্রাগ গুলোর কিছু ফার্মাকোকাইনেটিক প্রপার্টিস এর মধ্যে। তো প্রপার্টিস জিনিসগুলো কি, সেটা হচ্ছে যে ড্রাগগুলো অ্যাকচুয়ালি আমরা কখন দেই, কিভাবে দেই, এটাই। তো এসি ইনহিবিটর আমি এখানে নামগুলো লিখে নেই, তোমার যারা ফোর্থ ইয়ারে পড়ো অলরেডি তোমরা এই ড্রাগের নামগুলো জানো, যে ক্যাপটোপ্রিল, ড্যামিপ্রিল, রিসিনাপ্রিল, যে ড্রাগগুলো লাস্টে গিয়ে হচ্ছে প্রিল ওয়ার্ডটা থাকে, প্রিল ইনফিক্স থাকে, এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের এসি ইনহিবিটরস। তো এই এসি ইনহিবিটরস গুলো আমরা কখন দিই, সেটা সবসময় নিতে হচ্ছে আমাদের এমটি স্টমাকে, হচ্ছে খাওয়ার আগে নিতে হয়। কেন খাওয়ার আগে নিতে হয় এটা তোমরা সবাই জানো যারা ফোর্থ ইয়ারে পড়ো, যে আমি যদি খাবার পরে নেই কিংবা খাবার খাওয়ার সময় নেই, তখন দেখা যায় যে এই যে আমার যে ফুড অ্যাবজর্পশন হওয়ার সময় দেখা যায় আমাদের ড্রাগ অ্যাবজর্পশন হলে কিন্তু তখন হ্যাম্পার্ড হয়, যে ফুডের কারণে ড্রাগটা অ্যাবজর্ব করতে পারে না ঠিকঠাক মতো। তো এই কারণে আমরা তখন সবসময় এই ড্রাগগুলোকে এমটি স্টমাকে দিয়ে থাকি। নর্মালি বেড টাইমে ডিনারের আগে খেতে বলা হয়, 30 মিনিটস আগে খেলে হয়ে যায়। শুধু একটাই হচ্ছে এক্সেপশন, সবাই এটা খেয়াল রাখবা, যে এক্সেপশন যেটা সেটা হচ্ছে ক্যাপ্টোপ্রিল। এই ক্যাপ্টোপ্রিল ড্রাগটা আমরা কখনো এমটি স্টমাকে দিব না, এটা যদি আমরা খাবার পরেও দিই তাও এই ড্রাগটা কাজ করে। দেন সেকেন্ড ক্রাইটেরিয়া যে সেটা হচ্ছে আমাদের এসি ইনহিবিটরস, এগুলো কিন্তু একটা প্রোড্রাগ। আর প্রোড্রাগ মানে কি তোমরা সবাই জানো, প্রোড্রাগ মানে হচ্ছে কি ইনঅ্যাক্টিভ ড্রাগ। তো যেহেতু ড্রাগটা ইনঅ্যাক্টিভ, এটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য কিছু রিয়াকশন মধ্যে যেতে হবে। এই রিয়াকশন গুলো হয় হচ্ছে কি আমাদের লিভারে। আমরা যখন কোনো পেশেন্টকে এসি ইনহিবিটরস গুলো দিব ওরাল রুটে, তখন এই ড্রাগ গুলো ফার্স্টে, যেহেতু প্রোডাক্ট, তো লিভারে যাবে, লিভারে কিছু এনজাইমেটিক রিয়াকশনের মধ্যে দিয়ে সে যাবে, যাওয়ার পরে আলটিমেটলি সে অ্যাক্টিভ ফর্ম হবে। তো এই অ্যাক্টিভ ফর্মটাই হচ্ছে গিয়ে আলটিমেটলি পরে আমাদের ড্রাগের যে অ্যাকচুয়াল ইফেক্ট, সেই ফার্মাকোলজি ইফেক্টটা দিবে, দেওয়ার পর আলটিমেটলি এই ড্রাগটা ইলিমিনেশন হবে হচ্ছে আমাদের কিডনি দিয়ে। তো এসি ইনহিবিটরস এর আমরা এখন কিছু অ্যাডভার্স ইফেক্ট দেখে নিই। অ্যাডভার্স ইফেক্ট গুলো খুব কমন, তোমার একটু খেয়াল করে দেখো, কারণ এসি ইনহিবিটর পড়লে অ্যাকচুয়ালি আমাদের এআরবি ইনহিবিটর আমাদের পরের নেক্সট যে ক্লাসিফিকেশনটা পড়া হয়ে যাবে। কারণ এসি ইনহিবিটর এআরবি অলমোস্ট সেম, আমাদের ফাংশন গুলো সেম, অ্যাডভার্স ইফেক্ট শুধুমাত্র তোমার একটা জায়গায় একটু ডিফারেন্স, সেটা হচ্ছে ড্রাই কফ, এটা আমি পরে বলবো কেন হচ্ছে। তো অ্যাডভার্স ইফেক্ট আমি একটু বলি, সেটা হচ্ছে পোস্টাল হাইপোটেনশন। এখন এই পোস্টাল হাইপোটেনশনটা কেন হচ্ছে, একটু আগে বলে আসছি, এসি ইনহিবিটরস গুলো কিন্তু আমাদের বডিতে সোডিয়াম ওয়াটার রিটেনশন হতে দেয় না। তো যেহেতু রিটেনশন হতে দেয় না, তার মানে আলটিমেটলি কি হবে, আমাদের বডির ভলিউম কমে যাবে, বডির ভলিউম, ব্লাডের ভলিউম কমে যাবে। তো ব্লাড ভলিউম কমে গেলে ব্লাড প্রেশারটা ফল করবে। তো ব্লাড প্রেশার ফল করলে তো পেশেন্টের পোস্টাল হাইপারটেনশন হবে। দেখা যায় পেশেন্টটা যদি লাইং পজিশন কিংবা সিটিং পজিশন থেকে স্ট্যান্ডিং পজিশনে যায়, যে মানে যে পেশেন্টটা শুয়েছিল কিংবা বসেছিল, সে যখন হঠাৎ করে দাঁড়াতে যাবে তখন তার মাথা ঘুরে উঠবে, পোস্টুরাল ড্রপ কিংবা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন, আমরা জানি না যে নামে বলি না কেন এটাকে। রেনাল ইনসাফিসিয়েন্সি, রেনাল ইনসাফিসিয়েন্সি কেন হচ্ছে, কারণ আমি তো এখানে ব্লাডের ভলিউমটা কমায় দিচ্ছি, তাহলে কি হচ্ছে, আমাদের কিডনিতে যে পরিমাণ ব্লাড আগে যেত, এখন তো সেই ব্লাডের পরিমাণটা কমে গেছে, তাহলে কিডনি ফিল্ট্রেশন ঠিকঠাক মতো হবে না। তো এই কারণে রেনাল ইনসাফিসিয়েন্সি হয়, আলটিমেটলি ব্লাড ভলিউম কমে যাওয়ার কারণে, যে কিডনি এখন কম কম ব্লাড সাপ্লাই পাচ্ছে আগে থেকে। 3 নম্বর হতে পারে হাইপার ক্যালিমিয়া। কারণ হাইপার ক্যালিমিয়া কেন হচ্ছে, হাইপার ক্যালিমিয়া একটা রিজন হচ্ছে, আমরা, এটা খুবই কমন, যে সোডিয়াম পটাশিয়াম পাম্প, আবার সেই সোডিয়াম পটাশিয়াম পাম্প যে জায়গাতেই যাই, সোডিয়াম পটাশিয়াম পাম্পটা খুব বেশি বেশি কাজে লাগে। তো সোডিয়াম পটাশিয়াম পাম্প হাইপার ক্যালেমিয়া কিভাবে হচ্ছে, যখনই আমাদের বডিতে এই এসি নিউট্রিয়েন্টস গুলো সোডিয়াম এন্ড ওয়াটার যখন বের করে দিবে, তো তখন এই সোডিয়াম পটাশিয়াম পাম্পের কাজটা কি, সে এক মলিকুল সোডিয়ামটাকে আমাদের ব্লাড থেকে ইউরিনে বের করে দিবে, আর সেই বিনিময়ে সেই ইউরিন থেকে এক মলিকুল পটাশিয়ামটাকে আমাদের ব্লাডে আবার ফেরত নিয়ে আসবে। আলটিমেটলি কি হচ্ছে, আমাদের ব্লাডে আমরা সোডিয়ামটাকে হারাচ্ছি। তো এই সোডিয়াম যেহেতু বের হয়ে যাচ্ছে, তো আবার এক অণু করে পটাশিয়াম ঢুকে যাচ্ছে। তো যেহেতু পটাশিয়াম ঢুকতেছে, আলটিমেটলি আমাদের ব্লাডে কিন্তু পটাশিয়াম লেভেলটা বেড়ে যাবে।
সেখান থেকে হাইপার ক্যালিমিয়া ডেভেলপ করবে। তো হাইপার ক্যালিমিয়া কিন্তু আমার হার্টের জন্য ভালো না। আমাদের হার্টের জন্য পটাশিয়াম খুব 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 ইম্পর্টেন্ট একটা ইলেকট্রোলাইট। এটা বেড়ে গেলেও ভালো না, আবার কমে গেলেও ভালো না। তো দেখা গেলো তুমি হার্ট ফেলিয়ার জন্য এসি ইনহিবিটর দিলা, কিন্তু আবার ড্রাগের অ্যাডভার্স রিঅ্যাকশনের কারণে পেশেন্ট আবার অ্যারিথমিয়া ডেভেলপ করলো। অফকোর্স সেটা আমরা চাইবো না। আর এরপর তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা অ্যাডভার্স থাকে সেটা হচ্ছে ড্রাই কফ আর অ্যাঞ্জিওইডেমা। এই জিনিসটা কি অ্যাকচুয়ালি, এটা তোমার ড্রাই কফ অ্যাকচুয়ালি কেন হচ্ছে বলা হয়ে থাকে যে এসি ইনহিবিটরস গুলো আমাদের ব্লাডের ব্র্যাডিকাইন লেভেলটাকে বাড়ায় দেয় কিংবা ডিগ্রেডেশন হতে দেয় না। তো ব্র্যাডিকাইনের কারণে অ্যাকচুয়ালি ড্রাই কফটা হয়। এখানে আমাদের রেসপিরেটরি যে ব্রঙ্কাস থেকে সেটা কনস্ট্রিকশন হয়ে যায়। তো আলটিমেটলি ড্রাই কফ হয় পেশেন্টের। আর অ্যাঞ্জিওইডেমা, অ্যাঞ্জিওইডেমা হচ্ছে তোমার কাইন্ড অফ হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশন বলা যায়, যে পেশেন্টের যখন আর্টিকেরিয়া, আমরা একটা টার্ম বলে থাকি, যখন আর্টিকেরিয়ার সাথে ভাস্কুলাইটিস মানে হচ্ছে ভেসাল ইনফ্লামেশন যখন চলে আসবে তখন এই দুটাকে একসাথে মিলে বলা হয় অ্যাঞ্জিওইডেমা। তো এই জিনিস দুটো হচ্ছে কি আমাদের এসি ইনহিবিটরস এর ক্ষেত্রে হয়, কিন্তু এআরবি তে কখনো এই জিনিসটা হয় না। জাস্ট একটু খেয়াল রাখবেন, পরে আবার বলবো। এখন আমাদের মনে রাখার জিনিসটা সেটা হচ্ছে যে কন্ট্রাইন্ডিকেশন, আমরা কাদেরকে এই ড্রাগটা দিতে পারবো না প্রেগন্যান্সিতে। কেন দিতে পারবো না? বিকজ যদি আমি দেই তাহলে পিটাসের যে কার্ডিওভাস্কুলার ডেভেলপমেন্ট বলে কিংবা নার্ভাস সিস্টেমের যে ডেভেলপমেন্ট, সেখানে কিছু অ্যানোমালি ডেভেলপ করতে পারে। তো এই কারণে ফিটাল অ্যানোমালি প্রিভেন্ট করার জন্য, যেহেতু এটা একটা হাইলি টেরাটোজেনিক, তো আলটিমেটলি আমার প্রেগনেন্সিতে কখনোই এসি ইনহিবিটরস দিব না। আমাদের অবশ্যই সেক্ষেত্রে এসি ইনহিবিটর সাবস্টিটিউট অন্য কোনো ড্রাগ ইউজ করতে হবে। তো মোটামুটি গেল হচ্ছে আমাদের এসি ইনহিবিটরস। এরপর আসি আমরা আমাদের নেক্সট ক্লাসিফিকেশন, যেটা এসি ইনহিবিটরস এর পরের গ্রুপের ড্রাগ। আচ্ছা, এই পর্যায়ে কোনো কোশ্চেন করব কিনা? এই পর্যায়ে একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে আমি ব্র্যাডিকেনিনের উপরে এসি ইনহিবিটরস গুলোর ইফেক্টটা কি সেটা একটু তোমরা কেউ বলবা? একটু বলো তো। ব্র্যাডিকানিনটা আমি বারবার প্রেশারাইজ করছি এই কারণেই যে তোমাদের কিন্তু একটা প্রফের ভাইবাতেও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে এসি ইনহিবিটর এআরবি ইনহিবিটর আমরা কেন দেই না, কাদেরকে এসি ইনহিবিটর দিব না, কাদেরকে আমরা এআরবি দিব, এই জিনিসটা। ভেরি গুড, অলরেডি অনেকের মধ্যে অ্যান্সার দিয়ে ফেলেছো। হ্যাঁ, শায়লা লিখেছো টেরাটোজেনিক, রিদি লিখেছো ইনক্রিজড ব্র্যাডিকানিন লেভেল, কফিলউদ্দিন আরাবি লিখেছো ইনক্রিজ, স্বর্ণালী রয় লিখেছো ব্রেকডাউন হতে দেয় না ব্র্যাডিকানিন, আহ দেবপ্রিয় ধার সে লিখেছো ইনক্রিজ ব্র্যাডিকানিন। হ্যাঁ, ভেরি গুড। ব্র্যাডিকানিন লেভেলটা অ্যাকচুয়ালি ও ইনক্রিজ করে না, যেটা বলেছিলাম যে ডিগ্রেডেশন হতে দেয় না, তো দ্যাটস ওয়াই লেভেলটা আলটিমেটলি বেড়ে যায়। যাই হোক, যারা অ্যান্সার দিয়েছো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস ক্লাসটা দেখার জন্য। এরপর আমাদের নেক্সট যে ক্লাসিফিকেশন, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার্স। অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার্স এর মধ্যে আমরা এখানে কি কি দেখবো সেটা হচ্ছে কিছু ফার্স্ট এর ফার্মাকোকাইনেটিক্স জেনে নেই, যে প্রপার্টিটা কি। আমি আগে বলে এসেছিলাম যে এআরবি আর এসি ইনহিবিটর অলমোস্ট সেম, এদের ফাংশন গুলো সেম, শুধু অ্যাডভার্স ইফেক্টস গুলো সেম, শুধুমাত্র একটা জায়গায় ডিফারেন্স, সেটা হচ্ছে ড্রাই কফ। তো এআরবি আমাদের ফার্স্ট কথা যেটা সেটা হচ্ছে যে আমরা এআরবি গুলো কি হিসাবে ইউজ করি, সেগুলো আমরা ইউজ করি এসি ইনহিবিটর সাবস্টিটিউট হিসাবে। যে সমস্ত পেশেন্টকে আমরা এসি দিতে পারবো তাদের ক্ষেত্রে আমরা এআরবি দিব মাস্ট, সাবস্টিটিউট মানে ওটা অল্টারনেট একটা অপশন। দেন এগুলো হচ্ছে কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট। কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট মানে কি, মানে হচ্ছে গিয়ে এরা রিসেপ্টরসে গিয়ে কম্পিটিশন করবে সেম অ্যাকশনের জন্য। তারপর আরেকটা প্রপার্টি সেটা হচ্ছে ওয়ান্স ডেইলি ডোজিং। এই এআরবি ইনহিবিটরস গুলোর খুব অ্যাডভান্টেজ, খুব ভালো একটা সুবিধা হচ্ছে এই ড্রাগ গুলো দিনে মাত্র একবার দিলেই হয়ে যায়। দেখা গেল রাতে ঘুমানোর সময় একবার দিলো, এই ড্রাগ গুলো একবার খেলেই হয়ে যায়। তো শুধুমাত্র এর মধ্যে একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, সেটা হচ্ছে এক্সেপশন কোন জিনিস, এক্সেপশন হচ্ছে গিয়ে ভ্যালসার্টান। এই ভ্যালসার্টান ড্রাগটা কিন্তু আমাদেরকে দিনে একবার বা সিঙ্গেল ডোজিং দিলে হয় না, এক্ষেত্রে ড্রাগ গুলোকে পেশেন্ট থেকে দুইবার দিতে হয়, সকালে একবার রাতে একবার। অফকোর্স সেগুলো ওরাল ফর্মে, আমরা ট্যাবলেট ফর্মে দেই। দেন হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকারস গুলো অ্যাকচুয়ালি হাইলি প্লাজা প্রোটিন বাউন্ডিং ড্রাগ। তো প্লাজা প্রোটিন বাউন্ডিং ড্রাগ গুলো একটা ক্রাইটেরিয়া কি, সবসময় প্রোটিনের সাথে বাউন্ড করে থাকে, আমাদের এক্সাক্ট যে সাইট অফ অ্যাকশন সেখানে কিন্তু যেতে চায় না। তো এর মধ্যে এক্সেপ্ট হচ্ছে গিয়ে ক্যান্ডিসার্টান, এটা তোমরা একটু খেয়াল রাখবা, মোস্ট ইম্পর্টেন্ট ফর তোমাদের এমসিকিউ। তো ক্যান্ডিসার্টানটা অ্যাকচুয়ালি কি করে, ক্যান্ডিসার্টানটা হচ্ছে গিয়ে তোমার এদের ভলিউম ডিস্ট্রিবিউশনটা খুব বেশি থাকে। ওরা প্লাজমা যে প্রোটিন থাকে তার সাথে খুব বেশি একটা বাইন্ড করে না, আলটিমেট দেখা যায় যে আমাদের পুরো বডিতে ডিস্ট্রিবিউশন হয় এবং আমাদের স্পেশালি মাসেলস সেই মাসেলস গুলোর মধ্যে গেলে কাজ করতে থাকে। আমাদের ডিরেক্ট হার্টের যে মাসেলস গুলো থাকে, যে হচ্ছে আমাদের মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, সেখানে গিয়ে কাজ করে।
এদের মেইন অ্যাফিনিটি অ্যাকচুয়ালি মাসেলস এর প্রতি। তারপর হচ্ছে এই এআরবি গুলো আরেকটা বেনিফিট হচ্ছে যে এদের কোনো ফার্স্ট ফার্স্ট হেপাটিক মেটাবলিজম হয় না। তোমরা জানো ফার্স্ট ফার্স্ট মেটাবলিজম জিনিসটা অ্যাকচুয়ালি কি, যে কোনো একটা ড্রাগ আমি দিলাম তো তার এক্সাক্ট সাইট অফ অ্যাকশনে যাওয়ার আগে দেখা গেল সে লিভার দিয়ে কিংবা অন্য জায়গায় মেটাবলিজম হয়ে ড্রাগটার অ্যাকশনটা কমে গেল। তো সেই জিনিসটা হয় না, কিন্তু এক্সেপ্ট হচ্ছে গিয়ে লোসার্টান। লোসার্টান কিন্তু ফার্স্ট ফার্স্ট মেটাবলিজম হয়। তো এই কারণে এই ড্রাগটা খুব একটা বেশি ইফেক্টিভ না, এফিকাসি কম, লেস পটেন্ট। তো এই কারণে এটা কিন্তু ক্লিনিক্যালি খুব একটা ইউজ করা হয় না, লসার্টান প্র্যাকটিক্যালি ইউজ হয় না। আর লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে এটা একটা এলিমিনেশন। এলিমিনেশন মানে হচ্ছে আমাদের বডি থেকে এক্সক্রিশন হবে কোন রুটে, সেটা এক্সক্রিশন হয় হচ্ছে ইউরিন আর ফেসেস দিয়ে। মোটামুটি আমাদের এআরবি ফার্মাকোকাইনেটিক্স এই পর্যন্তই এনাফ তোমাদের লেভেলে জানার জন্য, মানে হার্ট ফেলিওর ড্রাগের জন্য। এবার তোমাদেরকে আমার একটা কোশ্চেন এআরবি থেকে, সেটা হচ্ছে ক্যান্ডিসার্টান। এই ক্যান্ডিসার্টান ড্রাগটা আমরা দিনে কয়বার ডোজিং দিতে হয়, সিঙ্গেল ডোজ নাকি ডাবল ডোজ? আচ্ছা, কমেন্ট বক্সে অনেকেই দেখা যাচ্ছে। আমার ব্যাচমেটদের নাহারিন হক আছে, ফিউনা আছে, ফারজানা ইসলাম শায়লা আছে, শায়রি। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস ক্লাসে রেসপন্স করার জন্য। তোমরা এরকম বেশি বেশি রেসপন্স করবে, রেসপন্স না করলে অ্যাকচুয়ালি ক্লাস নিয়ে মজা পাওয়া যায় না। দেখা যায় যে একা একা বকবক করলাম, অপর সাইডে কোনো রেসপন্স নাই। অলরেডি আমি একবার অ্যান্সার দেখিয়ে দিয়েছি। যেটা কোশ্চেন করেছিলাম যে ক্যান্ডিসার্টেন আমরা দিনে কয়বার ডোজিং দিব, ডাবল ডোজ নাকি সিঙ্গেল ডোজ? অনেকে ডাবল লিখেছো, এক্সেপশনালটা খেয়াল করোনি। অ্যাকচুয়ালি সিঙ্গেল ডোজ দিব, যেহেতু হাইলি পিপিবি না। না, অনেকে একজন লিখেছো যে সিঙ্গেল, যেহেতু হাইলি পিপিবি। হাইলি পিপিবি কিন্তু আমাদের ক্যান্ডিসার্টেন না। আমাদের ক্যান্ডিসার্টেনটা সেকশনাল ছিল হচ্ছে এরা ভলিউম ডিস্ট্রিবিউশন খুব বেশি। আমি এখানে লিখেছিলাম যে সেকশন ক্যান্ডিসার্টেন, যেখানে আদার্স ড্রাগগুলো যেমন হচ্ছে গিয়ে অলমোসার্টান, ক্যান্ডিসার্টান, লোসার্টান, ভালসার্টান, এগুলো হচ্ছে গিয়ে হাইলি পিপিপি ড্রাগ, কিন্তু শুধুমাত্র এক্সেপশন হচ্ছে ক্যান্ডিসার্টান। তো এই ড্রাগ গুলো কিন্তু হাই ডিস্ট্রিবিউশনের কারণে আমরা যদি দিনে একবার তাকে দিই তাহলে কিন্তু তার পুরো বডিতে চলে যাচ্ছে। তো সিঙ্গেল ডোজ দিবে অ্যাকচুয়ালি। তো যাই হোক, সঠিক অ্যান্সার দিয়েছো এখানে। দেখতে পাচ্ছি ইয়া দিয়েছো, তারপর রিক্তা দে টুম্পা, আচ্ছা আমার মিতা সে দিয়েছে। একজন দেখতে পাচ্ছি নুরশাদ জাহান, সেও দিয়েছো। তারপরে ইসরাত শারমিন ইন্তা সিঙ্গেল, যারা সিঙ্গেল ডোজ বলেছে তাদেরকে ভেরি ভেরি মেনি মেনি থ্যাঙ্কস সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। এবার আমরা আসি এআরবি এর কিছু অ্যাডভার্স ইফেক্টস। অ্যাডভার্স ইফেক্টস এর মধ্যে আমরা কি কি, আমি বলে এসেছিলাম যে এসি ইনহিবিটর এআর ইনহিবিটর এআরবি দুটোর অ্যাডভার্স ইফেক্টস অলমোস্ট সেম। তো এখানে আমি সেটা লিখেছি যে সেম অ্যাজ এসি ইনহিবিটর, যার কারণে আমি এখানে আর রিপিট করি নাই। তো অ্যাডভার্স ইফেক্টস গুলো কি আমি আরেকবার একটু রিপিট করতে তোমাদের সবার জন্য, সেটা হচ্ছে যে পেশেন্টের হাইপার ক্যালেমিয়া থাকবে, পেশেন্টের পোস্টারাল হাইপোটেনশন হতে পারে, এই জিনিসগুলো হতে পারে। আর যেটা এখানে তোমাদের মেইন ইম্পর্টেন্ট যেটা অ্যাডভার্স, সেটা হচ্ছে যে তোমার লো চান্স অফ ড্রাই কাফ এন্ড অ্যাঞ্জিওইডেমা। কারণটা কি, মেইন কারণটা হচ্ছে যেখানে এসি ইনহিবিটরস গুলো তোমার ব্র্যাডিকাইনিনটাকে ডিগ্রেডেশন হতে বাধা দিত, এখানে এআরবি অ্যাকচুয়ালি কোনো ইফেক্টই ফেলে না। এআরবি ব্র্যাডিকাইনিনের জন্য অ্যাকচুয়ালি কোনো ইফেক্ট ফেলে না, সে ডিগ্রেডেশন হতে বাধা দেয় না কিংবা প্রোডাকশন হইতেও বাধা দেয় না। সো আলটিমেটলি দেখা যায় এই ব্র্যাডিকাইনিন লেভেলটা আর তোমার আগে থেকে বেড়ে যায় না, নর্মাল থাকে, যার কারণে তোমার হচ্ছে গিয়ে ড্রাই কাফ কিংবা অ্যাঞ্জিওইডেমার যে ইনসিডেন্স থাকে, যেটা এসি ইনহিবিটর দিলে হয়, সেটা কিন্তু এআরবি ক্ষেত্রে হয় না। তো এই কারণে যে সমস্ত পেশেন্ট গুলো তোমার হচ্ছে অ্যাজমার পেশেন্ট কিংবা সিওপিডি পেশেন্ট, যাদের ড্রাই কাফে খুব বেশি সমস্যা, তাদেরকে কিন্তু আমরা কখনোই এসি ইনহিবিটর দিব না, সবসময় তাদেরকে আমরা এআরবি প্রেসক্রাইব করবো। এখানেও সেম কন্ট্রাইন্ডিকেশন কি, কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে গিয়ে প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে আমরা কেন দিই না, আগের বার আমি বলে এসেছিলাম যে এসি ইনহিবিটরস আমরা দিই না বিকজ ওটা আমাদের ফিটাসের জন্য টেট্রোজেনিক, আমাদের ফিটাসের যে কার্ডিওভাস্কুলার ডেভেলপমেন্ট কিংবা নিউরোনাল যে ডেভেলপমেন্ট সেটাকে হচ্ছে গিয়ে হ্যাম্পার করে। এইখানে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে গিয়ে এআরবি ইনহিবিটরস, এআরবি গুলো, তারপর হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকারস গুলো, এগুলো কিন্তু আবার টেট্রোজেনিক না, এগুলো বেসিক্যালি অ্যাবর্টিফেশন ড্রাগ হিসেবে কাজ করে। মানে হচ্ছে যদি প্রেগনেন্ট কোনো মাদারকে দাও, প্রেগনেন্ট কোনো উইমেনকে দাও, তো সেক্ষেত্রে দেখা যায় যে তার অ্যাবর্শন হয়ে যায়, মিসক্যারেজ হয়ে যায়। তো এই মিসক্যারেজ কিংবা অ্যাবর্শন এটাকে প্রিভেন্ট করার জন্য আমরা অ্যাকচুয়ালি এআরবি কখনো প্রেগনেন্ট উইমেনকে দিব না।
তো এরপর আসে আমাদের আরেকটা যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিটা ব্লকার্স। বিটা ব্লকার্স তোমরা এখানে একটু খেয়াল করবা যে বিটা ব্লকার্স আমরা কখন দিই কখন দিই না। ফার্স্টে আমরা একটু ফার্মাকোকাইনেটিক্স জেনে নিই, সেটা হচ্ছে বিটা ব্লকার্স গুলো আমরা কখন দিই। মোস্টলি ইম্পর্টেন্ট একটা লাইন তোমাদের একটা ওয়ার্ড খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিটা ব্লকার্স গুলো আমরা দিই পেশেন্টের ক্রনিক স্টেবল হার্ট ফেলিওরে। আমি ইম্পর্টেন্ট কেন বলছি, আমি এখানে বলেছি যে ক্রনিক স্টেবল হার্ট ফেলিওর, আমি এখানে অ্যাকিউট বলি নাই। যেটা বিটা ব্লকার সেটা তুমি দিবা ক্রনিক হার্ট ফেলিওর ক্ষেত্রে, তাহলে অ্যাকিউট হার্ট ফেলিওর তুমি তখন কিন্তু তুমি উল্টাটা দিবা। দ্যাট মিন্স এখানে যখন আমরা বিটা ব্লকার ইউজ করছি তখন তুমি বিটা অ্যাগনিস্ট দিবা। তো এই ওয়ার্ডটা তোমরা একটু খেয়াল করে পড়বা যে ক্রনিক হার্ট ফেলিওর ক্ষেত্রে আমরা বিটা ব্লকার দিই, কিন্তু অ্যাকিউট হার্ট ফেলিওর ক্ষেত্রে কিন্তু আমরা বিটা ব্লকার তখন আমরা বিটা অ্যাগনিস্ট দিই। দ্যাট মিন্স এটা ঠিক উল্টাটা। তো এটা কিভাবে কাজ করে, এটা কাজ করে হচ্ছে কি আমাদের হার্ট রেটটাকে ডিক্রিজ করে, হার্ট রেট ডিক্রিজ করে, আর হচ্ছে আমাদের কিডনি থেকে রেনিন যে একটা হরমোন সেটাকে রিলিজ হওয়াকে ইনহিবিট করে। তো হার্ট রেট ডিক্রিজ করে কিভাবে, তো তোমরা যারা এনএস চ্যাপ্টার পড়েছো সবাই জানো যে আমাদের হার্টের মায়োকার্ডিয়ামে হচ্ছে বিটা রিসেপ্টর থাকে, তো রিসেপ্টরকে ব্লক করে দেয়, কিন্তু নামই বিটা ব্লকার। তো বিটা রিসেপ্টর ব্লক করে দেওয়ার কারণে আলটিমেটলি দেখা যায় যে হার্ট মাসেলস ঠিক মতো কন্ট্রাকশন করতে পারে না, তো আলটিমেটলি যে হার্টের রেটটা কমে যায়। এটা কিন্তু আমাদের এসএ নোড কিংবা এভি নোড না, আমাদের হার্ট মাসেলস এর উপর কাজ করে। আরেকটা যেটা বলেছি সেটা হচ্ছে ইনহিবিট করে আমাদের রিলিজ অফ রেনিন ইন দ্য কিডনি। রেনিন হচ্ছে একটা হরমোন যেটা আমাদের কিডনি থেকে রিলিজ হয়। রেনিনের কাজটা হচ্ছে আমাদের ব্লাডে যে অ্যাঞ্জিওটেনসিনোজেন থাকে, অ্যাঞ্জিওটেনসিনোজেন হচ্ছে কি একটা ইনঅ্যাক্টিভ প্রোটিন। এই অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাক্টিভ করার কাজটা করে হচ্ছে কি আমাদের রেনিন। সে কি করে, অ্যাঞ্জিওটেনসিন থেকে কিন্তু অ্যাঞ্জিওটেনসিন 1 এ কনভার্ট করে। এই রিয়াকশনটা সেটা হচ্ছে রেনিন দিয়ে হয়। তো যখনই তোমার এই রেনিনটাকে ইনহিবিট করবে তখন কিন্তু আলটিমেটলি আমাদের অ্যাঞ্জিওটেনসিন অ্যাঞ্জিওটেনসিনোজেন থেকে অ্যাঞ্জিওটেনসিন 1 আর ফরমেশন হবে না। তো অ্যাঞ্জিওটেনসিন 1 যদি ফরমেশন না হয় তাহলে অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 মানে পরবর্তী রিঅ্যাকশন আমরা তার ভাবতেই পারি না, যেখান থেকে তোমার পেশেন্টের বডিতে হচ্ছে গিয়ে সোডিয়াম ওয়াটার রিটেনশন হবে। তো আলটিমেটলি এখানে দেখা যায় যে পেশেন্টের ভলিউম মানে সোডিয়াম আর ওয়াটার রিটেনশন হওয়ার যে প্রসেসটা সেটা আর হয় না। তো এই কারণে দেখা যায় পেশেন্টের ব্লাড ভলিউমটা আগের থেকে যেটা বেশি ব্লাড ভলিউম থাকে সেটা হচ্ছে কম্পেনসেট করা হয়। আরেকটা যেটা সেটা হচ্ছে রিডিউস মরবিডিটি অ্যান্ড মর্টালিটি। এখন মরবিডিটি মর্টালিটি কিভাবে রিডিউস করতেছে, যে সমস্ত পেশেন্ট গুলো প্রিভিয়াস মানে অ্যাসিড হার্ট ফেলিওর, তো মরবিডিটি মর্টালিটি কিভাবে কমাচ্ছে, কমানোর একটা ওয়ে হচ্ছে গিয়ে তোমার এই বিটা ব্লকারস গুলো অ্যাকচুয়ালি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অনেক সময় স্টেবল কন্ডিশনে নিয়ে আসে। আমরা আগে বলেছি যে ক্রনিক স্টেবল হার্ট ফেলিওর, তো এটা স্টেবল কন্ডিশনে নিয়ে আসার কারণে দেখা যায় যে যে হার্টটা তোমার হঠাৎ করে খুব বেশি অ্যারিথমিক ছিল, খুব বেশি ট্যাকিকার্ডিয়া, খুব বেশি ব্র্যাডিকার্ডিয়া, স্টেবল কন্ডিশন নিয়ে আসার কারণে দেখা যায় যে যে পেশেন্ট হঠাৎ করে ট্যাকিকার্ডিয়া হলে কি হতে পারতো, তার সাডেন কারেন্ট ডেথ হতে পারতো, সেটা হচ্ছে না। কিংবা সিভিয়ার ব্র্যাডিকার্ডিয়া হয়ে পেশেন্টটা কিন্তু কমপ্লিট হার্ট ব্লক হয়ে পেশেন্ট মারা যেতে পারতো, সেই চান্স গুলো কিন্তু সে কমায় আনতেছে স্টেবল কন্ডিশন নিয়ে আসার কারণে। এই জন্য আমরা বলি যে এই বিটা ব্লকার দিলে পেশেন্টের মর্টালিটি মরবিডিটি কমে যায়। তো একটা জিনিস তোমাদের জন্য এখানে একটু ইম্পর্টেন্ট যেটা বলে রাখি, বিটা ব্লকার্স কিন্তু হার্ট ফেলিওর তুমি দিচ্ছ অনেক স্টেজে, বলে আসলাম ভালো, তুমি হার্ট ফেলিওর দিচ্ছ যে তার হার্টের রেটটা কমায় আনবে, কিন্তু যেই পেশেন্টের হার্ট রেট অলরেডি কম ছিল, সাপোজ মনে করো পেশেন্টের হাইপোথাইরয়েডিজম, আমি যেটা বলে আসছি যে পেশেন্টের ব্র্যাডিকার্ডিয়া থাকে, কিংবা পেশেন্ট সিভিয়ার ব্র্যাডিকার্ডিয়া ছিল, তার ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। তো হার্ট ব্লকের একটা পেশেন্ট তার তো অলরেডি হার্ট রেট কম, তো যার হার্ট রেট কম থাকে তুমি কখনো বিটা ব্লকার ইউজ করবা? অবশ্যই করবা না, কারণ যার অলরেডি হার্ট রেট কম, তুমি যদি তাকে আবার বিটা ব্লকার দাও তার হার্ট রেট আগে থেকে আরো সাপ্রেস করবে, তখন তুমি তার হার্ট ফেলিওরটাকে আরো বেশি অ্যাগ্রাভেট করে দাও, তার হার্ট ফেলিওর আরো বেশি হেল্প করলা। তো সেই সমস্ত কন্ডিশন আমরা কোনো বিটা ব্লকার দিতে পারবো না। এই কারণে তোমাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন মনে রাখা দরকার যে আমি যে লিখেছি যে এই কারণে বিটা ব্লকারস গুলো শুড বি কশাসলি ইউজড উইথ অ্যামিওডারন, ভ্যারাপামিল এন্ড ডিলটিয়াজাম। কেন অ্যামিওডারনটা কি ড্রাগ? অ্যামিওডারন হচ্ছে কি আমাদের একটা অ্যারিথমিয়াতে আমরা ইউজ করি অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ, যেটা পেশেন্টের ট্যাকিকার্ডিয়া থাকলে হার্ট অ্যাটাক নর্মাল নিয়ে আসে। তারপর ভেরাপামিল, ডিলটিয়াজাম, এগুলো হচ্ছে কি আমাদের কার্ডিও সিলেক্টিভ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। তাহলে এই ড্রাগ গুলো যেহেতু আমাদের হার্ট রেটটাকে কমায় আনতেছে, তো আমি সেখানে আবার বিটা ব্লকার অ্যাড করলাম, একটা অ্যাডিশনাল আমি তাকে ইফেক্ট দিলাম হার্ট রেট কমানোর, তাহলে আলটিমেটলি তো আমাদের হার্ট তার রেট কমাইতে কমাইতে সে ওই ব্র্যাডিকার্ডি থেকে হার্টটা ফেল করবে। তো এই জন্য আলটিমেটলি এই সমস্ত ড্রাগ যখন আমরা প্রেসক্রাইব করবো, দেখা গেছে কোনো পেশেন্টের যদি আগে থেকে অ্যামিওডারন কিংবা ভেরাপামিল কিংবা ডিলটিয়াজাম না হিসেবে থাকে, কিংবা পেশেন্ট এখনো নিচ্ছে, তাদেরকে কখনোই আমরা ভুল করেও বিটা ব্লকার প্রেসক্রাইব করবো না। তো বিটা ব্লকার থেকে মোটামুটি তোমাদের এই পর্যন্ত জানলে না। এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক, ক্লাসিফিকেশন ফার্মাকোলজি, ডায়াবেটিক্স। ডায়াবেটিক্সটা কেন ইম্পর্টেন্ট? বিকজ হার্ট ফেলিওর যখন লেফট হার্ট ফেলিওর হয় কিংবা রাইট হার্ট ফেলিওর, আমরা আগে বলে আসছি যে এখানে ইন্টারস্টাল স্পেসে ফ্লুইড অ্যাকুমুলেশন হয় কিংবা ফ্লুইডটা জমে যায়। তা আমাদের মেইন টার্গেট হচ্ছে
ফ্লুইড যেগুলো জমছিল সেগুলোকে রিলিভ করা, কারণ ফ্লুইড তো বোধহয় থাকার কথা না, এখানে ফ্লুইড থাকবে হচ্ছে ব্লাডের মধ্যে, সেখানে ইন্টারস্টেল স্পেসে যাবে। তো এই ফ্লুইডটাকে রিমুভ করার জন্য আমরা প্রেসার করি ডায়োরেটিক্স। আর এটা খুব খুব ইম্পর্টেন্ট এবং প্র্যাকটিক্যালি সব জায়গায় খুব বেশি ইউজ হয়। তো এই ডায়োরেটিক্স গুলোর বেসিক্যালি এদের ইফেক্টটা কি? ইফেক্টটা হচ্ছে যে এরা অ্যাকচুয়ালি কি করে, পালমোনারি ইডেমা রিলিভ করে আর পেরিফেরাল ইডেমা। কারণ ওই যে আমি বলেছি যে ফ্লুইড রিটেনশন যেগুলো হচ্ছিল, ওরা ফ্লুইডটাকে আউট করে দেয় বডি থেকে। কিভাবে? আমার ইউরিনের মাধ্যমে, ফ্লুইডটাকে যেসব জায়গায় আমরা ফ্লুইড স্ট্রেসেস হয়েছিল সেই জায়গা থেকে আমাদের ফ্লুইডটাকে বের করে দেবে। এটা কিন্তু ডিরেক্ট আমাদের হচ্ছে ব্লাড ভলিউমটাকে কমায় ফেলতে পারে এই ডায়োরেসিস এর মাধ্যমে। তো আলটিমেটলি কি হয়, দেখা যায় যে আমাদের ব্লাডের যে প্লাজমা ভলিউম কমে যায় এই ফ্লুইড বের করে দেওয়ার কারণে ইউরিনের মাধ্যমে। সো প্লাজমা ভলিউম কমে গেলে ভেনাস রিটার্ন কমে যায়। অপরদিকে আমাদের আর্টারিতে তো ব্লাডের ভলিউমটা কমে যাচ্ছে, তো আর্টারি যদি ব্লাড ভলিউম কমে যায়, পেশেন্টের হার্টের যে আফটারলো সেটা কমে যাবে, প্লাস আমাদের আর্টেরিয়াল প্রেশার কমে যাবে। আর আর্টেরিয়াল প্রেশার কমে গেলে তার কিন্তু ব্লাড প্রেশার যেটা সেটাও কিন্তু ফল করবে। কারণ ব্লাড প্রেশার আলটিমেটলি জিনিসটা কি, আমাদের ভেসেলস ওয়ালে ব্লাড যে পরিমাণ প্রেশার দেয়, যে প্রেশারটা এক্সার্ট করে সেটাই তো আমাদের ব্লাড প্রেশার। তো আলটিমেটলি এই জিনিসগুলো করে। আর এখন মোস্ট ইম্পর্টেন্ট যেটা, ডায়াবেটিক্স গুলো আমরা কাদেরকে দিতে পারি? যদি কোনো পেশেন্ট, আমরা কিন্তু ড্রাগ দেওয়ার সময় পেশেন্টের কিছু রুটিন ইনভেস্টিগেশন করে থাকি, যে তার কিডনি ফাংশন চেক করি, তার লিভার ফাংশন চেক করি। তো এই সমস্ত, কিন্তু যদি কোনো পেশেন্টের রেনাল ইনসাফিসিয়েন্সি থাকে, যদি কারো ক্রনিক কিডনি ডিজিজ থাকে, যার কিডনিটা অলরেডি কম্প্রোমাইজড, নর্মাল ফাংশনিং করতে পারছে না, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ডায়াবেটিক্স হিসাবে লুপ ডায়াবেটিস, এটা বেস্ট একটা ডায়াবেটিস, এটার তোমার ট্রেড নেম হচ্ছে ল্যাসিক্স। ওটা খুব ভালো কাজ করে। কেন কাজ করে? এই ল্যাসিসটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে কাজ করে আমাদের রেনাল টিউবুলস এর উপরে। মনে করে একটা পেশেন্ট, সে তার কিডনি ফাংশনটা কম্প্রোমাইজড, মনে করো 50% কম্প্রোমাইজ, একটা সিকিডি পেশেন্ট চিন্তা করো। তো সেই পেশেন্টকে আমি যদি ল্যাসিক্স দিই, একটা নর্মাল পেশেন্টের মনে করো ল্যাসিক্স আমার লাগতো 5 মিলিগ্রাম, সেখানে একটা রেনাল ইনসাফিসিয়েন্সি পেশেন্ট যার কিডনি ফাংশন অলরেডি 50% কম্প্রোমাইজড, তাদের ক্ষেত্রে আমি কখন কি করব, এই ড্রাগের ডোজটা বাড়াই দিব। যেখানে আগে 5 মিলিগ্রাম হতো সেখানে এখন 10 মিলিগ্রাম আমি দিব। দিয়ে কিন্তু আমি আলটিমেট আমার যে ইফেক্ট, আমার যে গোল, আমি কিন্তু সেটা পর্যন্ত পৌঁছাতে পারবো। কেন? কারণ এই ল্যাসিক্স তুমি যতই ডোজ বাড়ায় দাও না কেন, আলটিমেটলি তোমার কিডনির উপর ইফেক্ট, কোনো ব্যাড ইফেক্ট পড়বে না। তোমার কিডনি কেটে বেশি বেশি এক্সট্রা করতে হবে এরকম কোনো ব্যাপার নাই, কারণ এটা তোমার আলটিমেটলি কিডনি রেনাল টিউবুলস এর উপরে কাজ করে, দ্যাট মিনস কাজ করে, এই কারণে তোমার হচ্ছে কিডনি ইনসাফিসিয়েন্সি দেওয়া যাবে এই জিনিসটা। জাস্ট তোমার এখানে জাস্ট হচ্ছে ড্রাগের নামটা মনে রাখো যে ল্যাসিক্স। এটা তোমরা যারা ওয়ার্ডে ঘোরাঘুরি করো, মেডিসিন ওয়ার্ডে বলো, সার্জারিতে বলো, কিংবা গাইনোকোলজিতে, এটা খুব কমন দেখবা যে পেশেন্ট ফাইল লেখা থাকে ল্যাসিক্স। ল্যাসিক্স জিনিসটা কি? এটা ডায়াবেটিস, এটা হচ্ছে ফুরোসেমাইড, খুব কমন একটা ড্রাগ। তো এখানে যেটা মনে রাখা দরকার আমাদের, সেটা হচ্ছে ফুরোসেমাইডটা দিলে অ্যাকচুয়ালি কি হয়, যখন আমরা এই ড্রাগটা ওভারডোজ দিব, মনে করি পেশেন্টের তোমার কাছে হার্ট ফেলিওর নিয়ে আসলো, তার প্রচুর মানে সিভিয়ার একেবারে ইডেমা হয়ে আছে, তার পাদুটা একদম প্রচন্ড ফুলে ফুলে আছে, তুমি তাকে দিয়ে দিলে ডায়াবেটিক্স হাই ডোজে। তো দিয়ে দিলে কি হয়, আমি আগে বলেছি ডিরেক্টলি তোমার ব্লাড প্রেশার কমায় ফেলে ইউরিন দিয়ে, তোমার হচ্ছে গিয়ে সোডিয়াম ওয়াটার এক্সপ্রেশনের মাধ্যমে। তখন কি করে, খুব হাই ডোজে দিলে দেখা যায় যে অনেক সময় তোমার এই খুব কম টাইমের মধ্যে ব্লাড ভলিউমটা হচ্ছে আমাদের ফ্লুইড এক্সপ্রেশনের কারণে ব্লাড প্রেশারটা হুট করে ফল করে যায়, যার কারণে পেশেন্টের প্রোফাউন্ড হাইপোভলিউমে ডেভেলপ করে, ব্লাড প্রেশারটা ফল করে যায়। এই কারণে যখন আমরা ডায়াবেটিক্স দিব কোনো সিভিয়ার পেশেন্টের ক্ষেত্রে, তখন আমাদের চেক করতে হয় প্রতি 2 থেকে 3 ঘন্টা পর পর তার ভাইটাল সাইন্স গুলো, যে পেশেন্টের তার ব্লাড প্রেশার ঠিকঠাক আছে কিনা, তার পালস ঠিক আছে কিনা, এই জিনিসগুলো খেয়াল করতে হয়। আচ্ছা, এই পর্যায়ে তোমাদেরকে একটা কোশ্চেন করেই ফেলি নাকি? আচ্ছা, এই পর্যায়ে আমার কোশ্চেনটা হচ্ছে, আমি একটু আগে বিটা ব্লকার পরে আসছিলাম, তো বিটা ব্লকার আমরা কোন হার্ট ফেলিওর ক্ষেত্রে দিই? অ্যাকিউট হার্ট ফেলিওর নাকি ক্রনিক হার্ট ফেলিওর? যারা ক্লাসটা শুনছো কাইন্ডলি কমেন্ট বক্সে অ্যান্সার করে দাও আপু ভাইয়ারা। আচ্ছা, অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছো। সঠিক অ্যান্সার দিয়েছে সেতু সাহা, মোহাম্মদ মাজহারুল ইসলাম, মাজহারুল ভাইয়া আবার। তারপর সঠিক অ্যান্সার দিয়েছে শারমিন সুলতানা মিথিলা, উম্মে হানি রিদি, ইশরাত শারমিন ইন্তা। হ্যাঁ, তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। ক্রনিক হার্ট ফেলিয়ার ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি বিটা ব্লকার ইউজ করি, আর অ্যাকিউটের ক্ষেত্রে আমরা বিটা অ্যাগনিস্ট ইউজ করি। যদি আমি বিটা অ্যাগনিস্ট এখনো পড়াই নাই, আমি নেক্সট স্লাইডে পড়াবো।
তো এতক্ষণ পর্যন্ত আমি যা যা বলে আসলাম যে আমাদের সি ইনহিবিটরস গুলো কিংবা হচ্ছে এআরবি, দ্যাট মিনস হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার্স কিংবা বিটা ব্লকার্স, ডায়োটিক্স, যাই বলি না কেন, আমাদের আলটিমেট গোলটা কি? আলটিমেট গোল হচ্ছে এদের দেওয়ার কারণ আমাদের বডিতে অ্যাকচুয়ালি সল্ট এন্ড ওয়াটার রিটেনশন হতে দেওয়া যাবে না, বডি থেকে বের করে দিতে হবে। বডি থেকে বের করে দিয়ে আমাদের ব্লাডের যে ভলিউম, সেটা ভলিউমটাকে কমায় ফেলতে হবে। ব্লাড ভলিউম কমানোর মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের হার্টের যে ওয়ার্কলোড, সেই ওয়ার্কলোডটা কমায় ফেলতে হবে। তো এদের মেইন ফাংশনটাই হচ্ছে এইভাবেই, মানে এরা ভলিউম কমানোর মাধ্যমে অ্যাকচুয়ালি কাজ করে থাকে। এবার আসি, সেটা হচ্ছে ভেসোডাইলেটরস। ভেসোডাইলেটরস এজ এন স্কুল অ্যাকচুয়ালি আমরা হার্ট ফেলিওর ক্ষেত্রে খুব বেশি একটা ইউজ করি না, বেসিক্যালি যেগুলো ইউজ করা হয় হাইপারটেনশনের পেশেন্টদের ক্ষেত্রে। যেহেতু হার্টে কাজ করে সেই হিসাবে আমরা এটা করতেই পারি। তো ভেসোডাইলেটরস বলতে আমরা এখানে দুই রকম বুঝবো, একটা হচ্ছে গিয়ে আমাদের ভেনোডাইলেটরস, মানে আমাদের ভেইনটাকে ডাইলেট করে দিবে, আরেকটা হতে পারে আমাদের আর্টেরিয়াল ডাইলেটর, দ্যাট মিনস হচ্ছে আমাদের আর্টারি গুলো ডাইলেট করে দিবে। তো ভেইন ডাইলেট করে কোনটা? সেই ড্রাগ গুলোর মধ্যে হচ্ছে নাইট্রাস। নাইট্রাস মানে হচ্ছে গ্লিসারল ট্রাইনাইট্রেট, তোমরা সবাই এই নামটা খুব কমন, যে জিটিএন কিংবা গ্লিসারল ট্রাইনাইট্রেট, যাই বলি না কেন আমরা, যে একটা অ্যানজাইনা পেশেন্ট খুব বেশি ইউজ করা হয়, যে আমরা এখানে সাবলিঙ্গুয়ালি পেশেন্ট গুলোকে এই জিটিএন আমরা হচ্ছে স্প্রে করি। ট্রেড নেম হচ্ছে তোমার নিডোকার্ড স্প্রে, 2 পাফ বা হচ্ছে 3 পাফ দেওয়া হয়। তো বেসিক্যালি রিজনটা কি, আমাদের হচ্ছে কিন্তু এখানে সাবলিঙ্গুয়ালি কেন দেওয়া হয়, কারণ আমাদের টাঙের যে ভেন্ট্রাল সারফেস, সেখানে হচ্ছে দুই পাশে দুইটা লিঙ্গুয়াল ভেইন থাকে। তো এই যখন আমরা স্প্রে নিব সাবলিঙ্গুয়ালি ড্রাগটা, তখন দেখা যায় যে খুব ডিরেক্টলি ভেইন ডাইলেশন হয়ে যায়, ডাইলেশন হয়ে যাবে, খুব ডিরেক্টলি তোমার হচ্ছে ড্রাগটা অ্যাবজর্ব হয়, এখান থেকে অ্যাবজর্ব হয়ে খুব ভালো দ্রুত একদম র্যাপিড অ্যাকশন দেয়। এই কারণে অ্যাকচুয়ালি ভেনোডাইলেটর আমরা অ্যান্টিস কম্পাউন্ডস গুলো ইউজ করি। তারপর হচ্ছে আর্টেরিয়াল ডাইলেটর। আর্টেরিয়াল ডাইলেটরের মধ্যে হচ্ছে হাইড্রোলাজাইন। হাইড্রোলাজাইন এটার একটা ট্রেড নাম হচ্ছে মিনোক্সিডিল, বা আরো অনেক নাম আছে। তো আর্টেরিয়াল ডাইলেটর যেটা হাইড্রোলাজাইন, এটা অ্যাকচুয়ালি একটু কস্টলি, আমাদের দেশে খুব একটা আমরা ইউজ করতে পারি না। আমরা হাইপারটেনশন ক্ষেত্রে ইউজ করতে পারি। যেমন আমাদের কিছু প্রেগনেন্সিতে কিছু কন্ডিশন আছে, যেমন হচ্ছে একলামশিয়া, প্রি একলামশিয়াতে খুব ভালো একটা কাজ করে হাইড্রোলাজাইন, এটা একটা ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে ইউজ করা যায় হাইপারটেনসিভ প্রেগনেন্সিতে আর কি। কিন্তু আমরা নর্মালি ইউজ করি না, বিকজ হচ্ছে এটার কস্টটা বেশি, কস্ট ইফেক্ট অনেকে এটা দেখা যায় যে অ্যাফোর্ড করতে পারে না। তো সেক্ষেত্রে আমাদের অন্য আদার যে এজেন্টস গুলো, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স কিংবা অন্য ড্রাগ গুলো ইউজ করতে হয়। তো যাই হোক, এরপর আসি আমরা এটার মেকানিজমস অফ অ্যাকশন, এই যে ভেসোডাইলেটরস গুলো কিভাবে কাজ করে। ডিরেক্টলি আমি বলে আসছি, যেটা আমাদের ভেসাসে যে ইন্টারনাল লেয়ার, আমাদের যে এন্ডোথেলিয়াম থাকে, সেখানে গিয়ে সেলস গুলোকে রিল্যাক্স করে দেয়, যার কারণে হচ্ছে ভেসেল গুলো ডাইলেটেশন হয়ে যায় আর কি। তো আলটিমেটলি ভেসোডাইলেশনের কারণে কি হয়, আমাদের পিরিয়ডটা কমে যায়। পিরিয়ড কমে যাওয়ার কারণে আরেকটা যেটা হয়, যে আমাদের পেশেন্টের যে সিমটমস আর সার্ভাইভার, সেটা কিন্তু ইমপ্রুভ করে। যে যে পেশেন্টটার আগে তোমার হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস হতো, কিংবা হচ্ছে ডিসনিয়া হতো, কিংবা হচ্ছে হাইপোক্সিয়ার কারণে যে সিমটমস গুলো হতো, সেগুলো এখন ভেসোডাইলেশন হয়ে যাওয়ার কারণে ঠিকঠাক মতো ব্লাড যাচ্ছে, তো যার কারণে আলটিমেটলি ঠিকঠাক পারফিউশন হচ্ছে, পারফিউশন হওয়ার কারণে কিন্তু সিমটমস গুলো রিলিফ হয়ে যায় অনেকটাই। তো এটার আবার কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে। সব ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট অফকোর্স এটা কেন থাকবে না। তো এইটার অ্যাডভার্স ইফেক্ট জিনিসটা কি, সেটা হচ্ছে মাঝে মাঝে এই ড্রাগগুলো আবার হেডেক করে ফেলে, হেডেক, হাইপোটেনশন, তো ট্যাকিকার্ডিয়া করে। তো কিভাবে করে এটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে হাইপোটেনশন কেন করে। হাইপোটেনশন করতেছে আমি যেহেতু ভেসেলটা ডাইরেক্ট করে ফেলতেছি, তার মানে হচ্ছে আমার ব্লাড ভলিউম তো চেঞ্জ হচ্ছে না, সেটা তো আগের মতোই আছে, কিন্তু তার প্যাসেজটা এখন আগের থেকে বড় হয়ে গেছে, কিন্তু ক্যাপাসিটি বেড়ে গেছে, কিন্তু আমার অ্যাকচুয়াল কন্টেন্ট তো বাড়ে নাই। যার কারণে দেখা যায় যে ব্লাড প্রেশার আগে থেকে কমে যায়। আমার সেম পরিমাণ, আমার সেম অ্যামাউন্টের ব্লাড, কিন্তু আগের মতো প্রেশার দিতে পারছে না ভেসেলস থেকে, দ্যাট মিনস হাইপোটেনশন হচ্ছে, ব্লাড প্রেশার কমে যাচ্ছে। ট্যাকিকার্ডিয়া কেন হচ্ছে, যেহেতু ভেসোডাইলেটেশন, তার মানে আমার পেরিফেরিতে কিন্তু ব্লাডের ডিমান্ডটা খুব বেশি, বড় বড় ভেসেলস গুলো বেশি বেশি ব্লাড যাবে। তখন আমাদের কি হয়, হার্টটা তখন বেশি বেশি পাম্প করতে হয় সব জায়গায় সাপ্লাই দেওয়ার জন্য। তো হার্ট বেশি বেশি পাম্প করে, কন্ডিশনটা ট্যাকিকার্ডিয়া। আরেকটা যেটা হচ্ছে হেডেক, যেটা বলেছি, হেডেকটা অ্যাকচুয়ালি কেন হয়, এটা মনে করেন আমাদের ব্রেইনের কোনো একটা ভেসেলস ডাইলেটেশন হয়ে গেল। তো ব্রেইনে যখন ভেসেল ডাইলেটেশন হয়, তখন দেখা যায় যে এই ভেসেলস গুলো খুব বেশি ডাইলেটেড হয়ে থাকে, সোলের একটা মানে ফুলো ফুলো থাকে। ফুলো ফুলো থাকার কারণে কি হয়, আলটিমেটলি আমাদের ব্রেনে কিছু কিন্তু ওয়েভ থাকে, আমাদের ব্রেন কিন্তু সবসময় বিট করতে থাকে, অনেকটা হার্টের মতো। যারা নিউরো সার্জারি ওটিতে গিয়েছেন কিংবা দেখেছেন হয়তো আইডিয়া আছে। তো যাই হোক, তখন এই ভেসুলাইজেশন হয়, তখন দেখা যায় যে সে ব্রেইনের যে গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার থাকে, তার উপর একটা প্রেশার দেয়, কিংবা আশেপাশে যে ভেসেলস গুলো থাকে তার উপর একটা প্রেশার দেয়, যেহেতু অলরেডি ডাইলেটেড কিংবা হচ্ছে সোলিং এর কন্ডিশনে আছে। তো এই প্রেশারটার কারণে দেখা যাচ্ছে পেশেন্টের একটা হেডেক হয়। কিংবা আপনাদের যাদের মাইগ্রেন, অনেক কিন্তু মাইগ্রেন খুব কমন একটা সিমটমস, খুব কমন একটা প্রবলেম। তো মাইগ্রেনের পেশেন্ট অ্যাকচুয়ালি কি হয়, মাইগ্রেন জিনিসটা কি, মাইগ্রেন মানে কিন্তু হচ্ছে গিয়ে ডেফিনেশন আমরা যদি দেখতে চাই, যে ভেসুলাইজেশন ফর ভেসোকনস্ট্রিকশন, আলটিমেটলি কিন্তু এখানে পেশেন্টের ভেসুলাইজেশন থেকে সিভিয়ার থ্রবিং একটা হেডেক ফর্মেশন হয়।
আর স্পেশালি হেডেকের হিস্ট্রিটা খুব বেশি ভালো পাওয়া যায় হচ্ছে নাইট্রেটস কম্পাউন্ডস গুলোকে, যারা হচ্ছে গ্লিসাল টাইনাইটে তাদের ক্ষেত্রে খুব এই হেডেকের হিস্ট্রিটা খুব কমন থাকে, যে কয়দিন ইউজ করার পরে সে বলবে যে আমার তো প্রচন্ড মাথা ব্যথা। তো এরপর আসি আমরা ডিগক্সিন। ডিগক্সিন হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট হার্ট ফেলিওর জন্য, কারণ এটা ডিরেক্টলি একেবারে হার্টের মাসেলস উপর কাজ করে। তো ডিগক্সিনে যাওয়ার আগে আমরা একটা সোর্স সম্পর্কে একটু জানি। সোর্সটা কি? এখানে আমি একটা ছবি অ্যাড করেছি। ছবিটা হচ্ছে গিয়ে দেখে মনে হতে পারে একটা ফুল গাছের ছবি, তো আসলে এটা কোনো ফুল গাছের ছবি না। এটা হচ্ছে গিয়ে একটা লতা গুল্ম, যেটাকে ইংলিশে ফক্সগ্লোভ বলা হয় অ্যাকচুয়ালি। তো এটা ডিগক্সিং এর সোর্স আর কি। এটার নাম হচ্ছে গিয়ে সাইন্টিফিক নেম হচ্ছে ডিজিটালিস ল্যানাটা। আর একটা প্ল্যান্ট আছে সেখান থেকে পাওয়া যায়। তো এটা বেসিক্যালি আবিষ্কার করেন হচ্ছে গিয়ে আমাদের একজন ইংলিশ ফিজিশিয়ান ছিলেন। ওনার নাম হচ্ছেন গিয়ে উইলিয়াম উইদারিং। উনি ওনার বাড়ির পাশের বাড়ির পাশের বাগানে একদিন দেখলেন যে একজন লতাগুল্ম পাওয়া যায়। তো কৌতূহলবশত একদিন উনি সেটা শুকনা পাতা নিয়ে কিছু স্টাডি করেন তার নিজস্ব ল্যাবরেটরিতে। স্টাডি করার পরে তিনি এই শুকনা পাতা, দ্যাট মিনস হচ্ছে ড্রাই যে লিফ থাকে, সেখান থেকে একটা ড্রাগ তিনি এক্সট্রাক্ট করেন, তার নাম হচ্ছে ডিগক্সিন। ডিগক্সিন নামটা অ্যাকচুয়ালি ওনারই দেওয়া। তো ওই পাতা থেকে উনি যখন এই ড্রাগটা আবিষ্কার করে দেখা গেল যে এই ড্রাগটা যদি দেওয়া হয় কোনো হার্ট ফেলিওর পেশেন্টকে, তাহলে হচ্ছে তার হার্টের কন্ডিশন খুব ভালো ইমপ্রুভ করে। তো এটা উনি আবিষ্কার করেছিলেন 1780 সালের দিকে, কিন্তু এই ড্রাগটা অনুমোদন পায় অনেকদিন পর, দ্যাট ইজ 1954 সালের দিকে। তখন এটা আমেরিকার যে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থাকে, তখন তারা হচ্ছে কি 1954 সালের দিকে এই ড্রাগটাকে তারা অ্যাপ্রুভ করে যে না ঠিক আছে, তাহলে এই ড্রাগটা এখন মার্কেটিং করা যায় কিংবা হচ্ছে ম্যানুফ্যাকচার করা যায় হার্ট ফেলিওর পেশেন্টদের জন্য। তো এইটা হচ্ছে একটা সোর্স, ডিজিটালিস ল্যানাটা। আরো একটা সোর্স আছে, সেটাও হচ্ছে আরেক ধরনের ফক্সগ্লোভ, লতা গুল্ম যাই বলি না কেন। এই যে পার্পল কালার অনেক সুন্দর কিছু ফুল দেখা যাচ্ছে, এটার সাইন্টিফিক নেম হচ্ছে গিয়ে ডিজিটালিস পার্পুরিয়া। দুইটাই অ্যাকচুয়ালি লতা গুল্ম, দুইটার আমরা হচ্ছে পাতা থেকে এটা এক্সট্রাক্ট করে থাকি এই ডিগক্সিন ড্রাগটা। তো এরপর আমরা ডিগক্সিং এর কিছু প্রপার্টি জেনে নিই যে অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করে। ফার্স্ট অফ অল হচ্ছে এটা মার্কেটের কন্ট্রাক্টিলিটি বাড়ায় দেয়, তার কন্ট্রাকশনটা খুব বেশি বাড়ায় দেয়। আর আরেকটা খারাপ দিক সেটা হচ্ছে এটা থেরাপিউটিক্সটা খুব কম। থেরাপিউটিক্স কম হলে খারাপ কেন? কারণ হচ্ছে আমি যদি যে পরিমাণ আমি তার ফার্মাকোলজিক অ্যাকশন চাপবো, তার জন্য আমাকে নর্মাল থেকে খুব বেশি ডোজে ড্রাগ দিতে হবে। তো এই কারণে আমি যদি ড্রাগের ডোজটাকে বাড়ায় দিই, সেটা দেখা যাবে যে ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট খুব বেশি বেড়ে যাবে। সবকিছু মিলায় আমার মেইন টার্গেট থাকবে যে আমি কম ড্রাগ দিব কিন্তু আমি বেনিফিটটা খুব বেশি নেব। কিন্তু এই ডিগক্সিং দেখা যায় যে আমার যে পরিমাণ ড্রাগ নিতে হয়, কিন্তু এই বেশি একটা পরে পেশেন্টের উপর, যার কারণে এটাকে বলা হয় থেরাপিউটিক ইন্ডেক্স। তো থেরাপিউটিক ইন্ডেক্সটা খুব কম আর কি বলা হয় এটাকে। আরেকটা সেটা হচ্ছে স্মল ডিফারেন্স বিটুইন থেরাপিউটিক ইন্ডেক্স এন্ড লিথাল ডোজ। লিথাল ডোজ মানে কি তোমরা সবাই জানো যে একটা টক্সিক ডোজ, যেই ডোজে এসে হচ্ছে পেশেন্ট গুলো লিথাল কন্ডিশনে চলে যায়, যে পেশেন্ট মারাও যেতে পারে, এমন একটা কন্ডিশন। ডিঅক্সিনের ক্ষেত্রে তো মোটামুটি বলা যায় যে থেরাপিউটিক লেভেল হচ্ছে তোমার 0.8 থেকে 2 ন্যানোগ্রাম পার এমএল। টক্সিক লেভেল দেখা যায় যে তোমার যদি পেশেন্ট 0.25 মিলিগ্রাম পার এমএল বেশি না, সেটা পেশেন্ট তখন টক্সিক লেভেলে চলে যায়, একদম তার ডিঅক্সিন টক্সিসিটি তার মধ্যে ডেভেলপ করে ফেলে। তখন ওই ফিচার্স গুলো পাওয়া যায়, ড্রাগ টক্সিসিটি যে ফিচার্স গুলো থাকে, সেগুলো আমরা একটু পরে জানবো। এখন আমরা জেনে নিই যে মোস্ট কমনলি ইউজড এজেন্টটা কোনটা। সেটা হচ্ছে যে ডিগক্সিন ইউজ করে, এটার ট্রেড নেমটা হচ্ছে গিয়ে ল্যানোক্সিন। তোমার নামটা একটু মনে রাখো যে ল্যানোক্সিন। কিন্তু তোমাদেরকে হয়তো কখনো জিজ্ঞেস করবো না যে ডিগক্সিন এর ট্রেড নেমটা কি, জাস্ট তোমাদের জানার জন্য। এরপর আমরা ডিগক্সিন মেকানিজম অ্যাকশনটা একটু ভালো করে জানবো। আমি আগে বলে এসেছিলাম যে কার্ডিয়াক কন্টিনিউটি বাড়ায়। এখন কার্ডিয়াক কন্টিনিউটি কিভাবে বাড়াচ্ছে সেই জিনিসটা আমরা এখন এখানে। ফার্স্ট মেকানিজমটা হচ্ছে রেগুলেশন অফ দ্য সাইটোসোলিক ক্যালসিয়াম কনসেন্ট্রেশন। সাইটোসোলিক মানে কি? আমাদের সেলের ভিতরে সাইটোসোল যেটা থাকে, সেখানে যে ক্যালসিয়াম থাকে, সেই কনসেন্ট্রেশনটাকে রেগুলেট করতেছে আমাদের ডিগক্সিনটা। কিভাবে কন্ট্রোল করে সেটা আমরা একটু দেখবো। ফার্স্ট অফ অল এই ছবিটা দেখো, এই ছবিটা তোমাদের লিপিন কোড থেকে নিয়ে একটা ছবি। যদি তোমরা এটা খেয়াল করো যে এটা কিন্তু আমাদের হচ্ছে গিয়ে সেল ওয়াল, আমাদের কার্ডিয়াক যে মায়োসাইট থাকে সেই মায়োসাইটের একটা সেল ওয়াল। এই যে লিপিড বাইলেয়ার, দুই পাশে দুইটা লিপিড মেমব্রেন দেখা যাচ্ছে, লিপিড বাইলেয়ার একটা লেয়ার। এই সেল ওয়ালের মধ্যে কিছু চ্যানেল থাকে। ফার্স্টে যদি তোমার ডান দিকে খেয়াল করো, ব্লু কালার যে চ্যানেলটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের সোডিয়াম পটাশিয়াম কো ট্রান্সপোর্টার কিংবা সোডিয়াম পটাশিয়াম চ্যানেল। এই চ্যানেলের উপর গিয়ে কাজ করে হচ্ছে গিয়ে আমাদের ডিগক্সিনটা। সে কি করে? সে হচ্ছে গিয়ে সোডিয়াম পটাশিয়াম, এই চ্যানেলটার জন্য একটা এনজাইম কাজ করে সেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস, দ্যাট মিন্স হচ্ছে সোডিয়াম পটাশিয়াম অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই এনজাইমটা কাজ করে, এনজাইমের মাধ্যমে অ্যাকচুয়ালি চ্যানেলটা কাজ করে। তো
ডিগক্সিন এর কাজটা হচ্ছে গিয়ে এই এনজাইমটাকে ব্লক করে দেওয়া। এনজাইমটাকে ব্লক করে দিলে আলটিমেটলি কি হয়, এই চ্যানেলটার ফাংশনটা হচ্ছে এই চ্যানেলটা আমাদের সেলের ভিতর থেকে সোডিয়ামটাকে সেলের বাইরে পাঠায়। তো যেহেতু এখনো সোডিয়াম সেলের বাইরে পাঠাবে, তাহলে মানে কি হবে, ওই যে এখনো পটাশিয়াম সেলের বাইরে থেকে ভিতরে আসবে। তো যেহেতু ডিগক্সিং এই সোডিয়াম পটাশিয়াম চ্যানেলটাকে ব্লক করে দিচ্ছে, তার মানে কি হবে, আলটিমেটলি এই যে সোডিয়াম যেটা বাইরে যাওয়ার কথা সেটা বাইরে যেতে পারছে না, সে সেলের ভিতরে জমতেছে। তো সেলের ভিতরে খুব বেশি পরিমাণে অ্যাকুমুলেট হয় এই সোডিয়ামটা। তো হতে হতে একটা সময় কি হয়, আমাদের সেলের যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকে, দ্যাট মিনস হচ্ছে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ, সেটা অনেক বেশি বেড়ে যায়। যখন বেড়ে যায় তখন কি করে, তখন এই সোডিয়াম গুলার যখন চার্জ অনেক বেশি বেড়ে যায়, যখন বেশি বেশি সোডিয়াম সেলের ভিতরে থাকে, তখন দেখা যায় যে আমাদের সেল থেকে কিছু পরিমাণ পটাশিয়াম তখন সেলের ভিতর থেকে বাইরের দিকে চলে যায়। দিস আউটফ্লাক্স দ্য ক্যালসিয়াম হয়, ক্যালসিয়াম গুলো বের হয়ে যাচ্ছে। এই যে ক্যালসিয়াম গুলো বের হয়ে যাচ্ছে, দ্যাট মিনস হচ্ছে ফ্রি ক্যালসিয়াম যে বের হয়ে যাচ্ছে আমাদের সেল ওয়াল দিয়ে। এই ফ্রি ক্যালসিয়াম গুলোর কাজটা কি, ফ্রি ক্যালসিয়াম গুলোর কাজ হচ্ছে গিয়ে আমাদের মায়োফিব্রাস এর উপর কাজ করে। মায়োফিব্রাস মানে হচ্ছে আমাদের কার্ডিয়াক যে মাসেলস ফাইবারস আছে সেখানে গিয়ে কাজ করে। তো ক্যালসিয়ামের কাজটা কি, তোমরা সবাই জানো যে ক্যালসিয়ামের কাজটাই হচ্ছে কন্ট্রাকশন করা। কিভাবে, সে অ্যাক্টিন মাসেল ফিলামেন্টের হচ্ছে এটা বন্ডিং ফর্মেশন করে আমাদের স্কেলেটাল মাসেলস, সেখানে যেহেতু একটা কার্ডিয়াক মাসেলস, যেখানে অ্যাক্টিন মায়োসিন নাই, এখানে হচ্ছে গিয়ে আমাদের ক্যালসিয়াম ক্যালমোডুলের একটা কমপ্লেক্স ফর্মেশন হবে, যেটার মাধ্যমে আলটিমেটলি আমাদের হার্টের যে মাসেলস গুলো থাকে সেগুলো কন্ট্রাকশন করবে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাকচুয়ালি এই ক্যালসিয়াম কনসেন্ট্রেশনের উপর আমাদের ডিওক্সিনের যে ইফেক্টটা। ডিওক্সিন আরো একটা ইফেক্ট আছে, সেটা হচ্ছে যে কন্ট্রোলটি কিভাবে বাড়াচ্ছে। একটা হচ্ছে যে আমাদের হার্টের মাসেলস এর উপরে যে বললাম, যেটা ক্যালসিয়াম লেভেলটাকে বাড়ানোর কারণে ডিরেক্ট ফোর্স কন্ট্রাকশনটাকে বাড়ায় দিচ্ছে। আরেকটা যেটা করবে সেটা হচ্ছে ভ্যাগাল টোনটাকে ইনক্রিজ করবে। তো ভ্যাগাল টোন ইনক্রিজ করলে কি হয়, ভ্যাগাল টোন ইনক্রিজ করলে কিন্তু আমাদের হার্ট রেটটা কমে যায়। হার্ট রেট কমে যাওয়ার কারণে আলটিমেটলি আমাদের দেখা যায় যে আমাদের হার্ট যেটা বেশি বেশি পাম্প করছে সেই কাজটা এখন কমে যাচ্ছে। আরেকটা করে সেটা হচ্ছে স্লো কন্ডাকশন ভেলোসিটি থ্রু দ্য এভি নোড। আচ্ছা, এভি নোডের মাধ্যমে কন্ডাকশন কিভাবে কমাচ্ছে, এটা সেম কথা ভেগাল টোন। আমি তোমাদেরকে ক্লাসে শুরুতে বলে আসছিলাম যে আমাদের ভ্যাগাস নামে দুটো ব্রাঞ্চ থাকে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ব্রাঞ্চ, পোস্টেরিয়র ব্রাঞ্চ। তো অ্যান্টেরিয়র ব্রাঞ্চটা হচ্ছে সরি রাইট ব্রাঞ্চ আর লেফট ব্রাঞ্চ। তো রাইট ব্রাঞ্চটা আমাদের কাজ করে হচ্ছে এসএ নোডের উপর, আর লেফট ব্রাঞ্চটা কাজ করে হচ্ছে আমাদের এভি নোডের উপর। যখন তুমি ডিগক্সিন দিবা, তখন ওই লেট ব্রাঞ্চ অফ দ্য ভ্যাগাস নার্ভ সে আমাদের এভি নোডে যেখানে সাপ্লাই দেয় সেখানে গিয়ে স্টিমুলেশন হয়, যার কারণে আমাদের কন্ডিশনটাকে স্লো করে দেয় এবং পেশেন্টের হার্ট রেটটা কমায় ফেলে। আরেকটা যেটা সেটা হচ্ছে নিউরোহিউমারাল ইনহিবিটর। এখানে অ্যাকচুয়ালি পেশেন্টটা কি অ্যাকচুয়ালি কি হয়, সেটা হচ্ছে ডিগক্সিং আমাদের পেশেন্টের যে সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন সেটাকে ইনহিবিট করে। সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন মানে হচ্ছে সিম্প্যাথেটিকের কাজ কি, হার্ট রেট বাড়ায় দেওয়া, প্যারাসিম্প্যাথেটিক কাজ হচ্ছে হার্ট রেট কমায় দেওয়া, এইটাই। তো সে আলটিমেটলি ওই সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেশনটাকে সাপ্রেস করার মাধ্যমে আমাদের হার্ট রেটটাকে বাড়তে দেয় না। এটা হচ্ছে তার আরেকটা ইফেক্ট। এবার আমরা আসি যে এই ডিগক্সিন কিছু প্রপার্টিস। প্রপার্টিস মানে হচ্ছে যে আমরা কি কিভাবে দিতে পারি। সেটা হচ্ছে এই ডিগক্সিন কিন্তু আমরা ওরাল ফর্মে, ট্যাবলেট ফর্মে পেতে পারি, আবার ইনজেক্টেবল। যখন সিভিয়ার কন্ডিশন থাকে কোনো পেশেন্ট, সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে ওরাল ফর্মে না, ডিরেক্ট অ্যাকশনের জন্য আমরা তাকে ইনজেক্টেবল ফর্মে দিই। অ্যাম্পুল হিসাবে পাওয়া যায়, একদম ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার কালার একটা অ্যাম্পুল, মানে হোয়াইট কালার একটা দেখতে। এটার যে লিকুইড প্রিপারেশনটা বা ইনজেক্টেবল প্রিপারেশন যাই বলি না কেন, তো এটার কিছু লোডিং ডোজ থাকে যেটা আমরা অ্যাকিউট কন্ডিশনে দিই। অ্যাকিউট কন্ডিশনটা হচ্ছে আমাদের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে আমরা ডোজ রেজিমেন্ট একটু মানে খুব হাই ডোজ দিতে হয়। সেটা হচ্ছে লোডিং ডোজ, মানে তোমরা সবাই জানো যে একটু বেশি ডোজ দিতে হয়। লোডিং ডোজ বলতে অ্যাকচুয়ালি তখন আমরা ইউজ করে থাকি অ্যাপ্রক্সিমেটলি মাইক্রোগ্রামের মতো, মানে একদম শুকনো পেশেন্ট অ্যাকিউট ডোজ তোমার 500 মাইক্রোগ্রামের মতো, তার 6 ঘন্টা পর তুমি তাকে হাফ করবা, 250 মাইক্রোগ্রাম দিবা। তার 6 ঘন্টা পর তুমি আবার একটা ডোজটাকে হাফ ডোজ দিবা, 250 মাইক্রোগ্রামে দিবা। তো অ্যাকচুয়ালি এইভাবে দেওয়া হয় একটা ডোজ রেজিমেন্টটা। তারপর হচ্ছে একটা যেটা খুব অ্যাডভান্স বাজে যেটা ইফেক্ট, সেটা হচ্ছে যে এই ডিবক্সিং এর হাফ লাইফ, সেটা কিন্তু খুব লং হাফ লাইফ, অলমোস্ট 30 to 40 আওয়ার্স। তো একটা ড্রাগের হাফ লাইফ কম হইলেও, বেশি কম হইলেও ভালো না, আবার খুব বেশি বেশি হইলেও ভালো না, মডারেট থাকা ভালো। তো যেহেতু এটা হাফ লাইফটা খুব বেশি, অলমোস্ট 30 to 40 আওয়ার্স, দেখা যায় যে ডার্কটা এক্সপ্রেশন তো খুব বেশি টাইম লাগে। তো যার কারণে এই ড্রাগের যে অ্যাডভার্স ইফেক্টস খুব বেশি টাইম এটা এক্সিস্ট করে, পারসিস্ট করে পেশেন্টের বডিতে। তো এটা এলিমিনেশন হয় হচ্ছে কিডনি দিয়ে। মোটামুটি তোমাদের এর থেকে বেশি ইনফরমেশন জানার দরকার নেই ডিগক্সিং এর উপরে। এরপর ডিগক্সিং এর কিছু অ্যাডভার্স ইফেক্টস, কি কি অ্যাডভার্স ইফেক্টস থাকে পেশেন্টের যদি দেই, অ্যানোরেক্সিয়া, নাউসিয়া, ভমিটিং হতে পারে। এটা খুব কমন ড্রাগ, ফার্মাকোলজি ধরতে গেলেই কোনো ড্রাগের অ্যাডভার্স ইফেক্টস মানে হচ্ছে অ্যানোরেক্সিয়া, নাউসিয়া, ভমিটিং। এটা মুখস্থ করা লাগে না, একদম জানা কথা। তো ব্লাড ভিশনটা কেন হয় অ্যাকচুয়ালি,
ডিগক্সিনটা যেহেতু তোমার হচ্ছে গিয়ে ব্লাড ভিশনটা করে, অ্যাকচুয়ালি এখানে তোমার ইম্পেয়ার্ড ভিশন করে অ্যাকচুয়ালি ডিগক্সিনটা। আমাদের চোখের যেই সোডিয়াম পটাশিয়াম পাম্প থাকে সেখানে কিন্তু সে ব্লক করতেছে। তো সোডিয়াম পটাশিয়াম পাম্প ব্লক করে দেওয়ার কারণে কি হয়, আমাদের চোখের যে সিক্রেশন গুলো থাকে অ্যাকুয়াস হিউমার কিংবা হচ্ছে ভিট্রিয়াস হিউমার, তখন ঠিকঠাক মতো তোমার ওখানে আর প্রপারলি তোমার ওই জিনিসটা ঠিকঠাক মতো হয় না, যার কারণে পেশেন্টের তখন ব্লাডিং অফ ভিশন চলে আসে। আর জ্যান্থোপসিয়া কন্ডিশন হচ্ছে গিয়ে যে সময় তোমার পেশেন্টের কালার ভিশনটা লস হয়ে যাবে। কালার ভিশন লস বলতে একেবারেই লস না, চিনবে না। এতে কি হয়, পেশেন্ট হচ্ছে তোমার পটাশিয়ামটাকে তোমার সঙ্গে ঢুকতে দেয় না। তো এই যে হাইপোক্যালিয়ামি ডেভেলপ হচ্ছে কিন্তু সেলুলার লেভেলে, আমাদের কার্ডিয়াক মায়োসাইটস এর মধ্যে হাইপোক্যালিয়ামি, কিন্তু আমাদের ব্লাডের হাইপোক্যালিয়ামি না। এই জিনিসটা তোমরা একটু খেয়াল করবা। এখন হাইপোক্যালিমা হইলেও কিন্তু খারাপ, আমি বলে আসছি একটু আগে যে পটাশিয়াম হার্টের জন্য খুব 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 বেশি ইম্পর্টেন্ট ইলেকট্রোলাইটস, এটা বেড়ে গেলেও খারাপ, কমে গেলেও খারাপ। তখন হাইপোক্যালিমি হয় তখন পেশেন্টের অ্যারিথমিয়া ডেভেলপের একটা চান্স থেকে থাকে। অনেক সময় তোমরা শুনবা যে বাইজিমিনিট আইজিমিনিট হচ্ছে যে হার্টের ডাবল হার্টবিট হয়ে যায় কিংবা ট্রিপল হার্টবিট হয়ে যায়, এই কন্ডিশন গুলো কিন্তু হয় ডিওক্সিন দেওয়ার কারণে। এই যে এই একটা ছবি তোমাদের একটু আগে বলে আসছে যে ডিগক্সিন দিলে পেশেন্টের জ্যান্থোপসিয়া হয়। জ্যান্থোপসিয়া হচ্ছে যে এইটা একটা ছবি দেখতে পাচ্ছ যে সবকিছু হলুদ দেখাচ্ছে। একটা কৃষক যে ধান কাটছে, যে ধান থেকে শুরু করে আকাশ চাঁদ সবকিছু তার কাছে হলুদ লাগতেছে, দুনিয়ার সবকিছু জন্ডিস হয়ে গেছে, এরকম একটা ফিচার্স অনেকের ক্ষেত্রে হয় এই জিনিসটা ডিগক্সিন দিলে, যে তার কালার ভিশনটা চেঞ্জ হয়ে জাস্ট ইয়েলো কালার ভিশন থাকে তার, বাকিগুলো সে চিনতে পারে না। তো অনেক দূর পড়াশোনা করে ফেলছি, তো এবার একটু দেখি সবাইকে লাইনে আলোচনা ঘুমিয়ে গেছে, সেটা হচ্ছে ডিগক্স ডিগক্সিং এর সোর্সটা তোমরা একটু আমাকে আচ্ছা, কারো কি কালার ভিশন পার্ট নিয়ে কোনো কমপ্লেন্স ছিল যে বুঝতে পারো না বা এরকম? কালার ভিশন জিনিসটা হচ্ছে গিয়ে ডিগক্সিনের, আমি বলে আসছি যে একটা সাইট অফ অ্যাকশন সোডিয়াম পটাশিয়াম পাম্প। সোডিয়াম পটাশিয়াম পাম্প আলটিমেটলি সে বডির সব জায়গায় এই পাম্পটাকে ব্লক করবে। তো আমাদের চোখের যে সোডিয়াম পটাশিয়াম পাম্প, আমাদের আই বলে যে পাম্পটা যে কাজ করে, আমাদের যে অ্যাকুয়াস হিউমার বলো ভিট্রিয়াস হিউমার বলো প্রোডাকশন, এখানেও তো কিছু অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয়। তো তখন ওই সোডিয়াম পটাশিয়াম পাম্পটাকে তোমার ব্লক করার কারণে কি হয় যে দেখা যায় যে অ্যাকশন পটেনশিয়াল ঠিকঠাক মতো তখন আর হতে হতে পারে না, যে এই কারণে পেশেন্টের এই ফ্লুইডের ড্রেনে কিছু প্রবলেম হয়। তো এখান থেকে পেশেন্টের ব্লাডিং অফ ভিশন ভিজুয়াল অ্যাকুইটি একটু ইম্পেয়ার্ড হয়ে যায়, হ্যাম্পার করে। তো তখন পেশেন্টের দেখা যায় কালার ভিশনটা লস হয়ে যায়, কালার ভিশন লস হয়ে সে সবকিছু তখন পুরো দেখতে শুরু করে। এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া অ্যাকচুয়ালি ডিগক্সিন দিলে পেশেন্টের জানতে হয়, এটা মাঝে মাঝে স্যারে জিজ্ঞেস করেন। আমি যে কোশ্চেনটা করেছিলাম যে তোমরা আমাকে ডিগক্সিং এর সোর্সটা একটু কমেন্ট বক্সে লিখে জানাও। আমি খুব সুন্দর দুটো ছবি, ফুলের ছবি দিয়েছিলাম, আসলে ফুলের ছবি না, এটা লতাগুলোর ছবি, যাই হোক। তোমরা আমাকে একটু সোর্সটার নাম, সোর্স গুলোর নাম একটু কমেন্ট বক্সে করে জানাও। আচ্ছা, অলরেডি অনেকেই অ্যান্সার দেওয়া শুরু করেছে যারা শুরু থেকে ছিল। অ্যান্সার দিয়েছে হচ্ছে, আচ্ছা সায়রা অনেক আগেই লিখে রেখেছে, যাই হোক। পরবর্তী অ্যান্সার দিয়েছে হচ্ছে আতিক ফয়সাল, দিয়েছে হচ্ছে ফাতেমা হক ইয়া, ডিজিটাল পারপুরিয়া হ্যাঁ, ফাতিহাতুল উষা, রিকাদে টুম্পা, নাহিদ হাসান, নুসরাত জাহান, তারপর হচ্ছে রুমান্নাত জান্নাত তামান্না, দেবযানী রাত্রি, রায়হানুল বাড়ি, ফামিদা বকুল, রিকাদে টুম্পা, শারমিন সুলতানা মিথিলা, ফারিহাতুল উষা। আচ্ছা, অনেক অনেক থ্যাঙ্কস যারা লিখেছো, মনে রেখেছো, থ্যাঙ্কস। অ্যাকচুয়ালি অনেক সময় টিচাররা জিজ্ঞেস করে বসেন এটা, যেমন আমরা অপিড অ্যানালিসিস যখন পড়ি, যখন জিজ্ঞেস করি না যে অ্যাকচুয়ালি এটার সোর্সটা কি, প্ল্যান্ট সোর্স। তো ডিগক্সিনটা কিন্তু একটা খুব ন্যাচারাল একটা ড্রাগ, এটা কিন্তু প্ল্যান্ট সোর্স থেকে আসে, একটা ড্রাই লিফ থেকে আসে। তো যাই হোক, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, প্রচুর প্রচুর রেসপন্স পাচ্ছি। এবার চলে যাই আমরা আমাদের নেক্সট ড্রাগ যেটা, সেটা হচ্ছে গিয়ে বিটা অ্যাগনিস্ট। তো বিটা অ্যাগনিস্টের মধ্যে কি কি ড্রাগ আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের ডোবিউটামাইন আর ডোপামাইন। তোমাদের এখান থেকে জাস্ট ড্রাগের নামগুলো একটু মনে রাখো, যে ডোপামাইন আর ডোবিউটামাইন। তো কমনলি আমরা প্র্যাকটিক্যালি ইউজ করি ডোবিউটামাইন, এটা কিন্তু হার্ট ফেইলিওরের পেশেন্টের খুব কমনলি ইউজ হয় প্র্যাকটিক্যালি। যে হার্ট ফেলিওর নিয়ে আসলো, ইনজেক্টেবল ফর্মে ডোবিউটামিন দিয়ে দিলাম। ডোপামিন খুব একটা ইউজ হয় না, কারণ ডোপামিনে আরো অ্যাডভার্স, এটার
সাইট অফ অ্যাকশন অ্যাকচুয়ালি অনেক বেশি বিস্তৃত, পুরো বডিতে কাজ করে, আমাদের ব্রেনের উপর অনেক ইফেক্ট থাকে এটার। তো যাই হোক, আমরা বিটা অ্যাগনিস্টে আসছিলাম, সেটা হচ্ছে আমরা মেকানিজমটা জানি। আমরা একটু আগে পড়েছিলাম বিটা ব্লকার। তো এটা যেহেতু বিটা ব্লকার না, বিটা অ্যাগনিস্ট, তার মানে এটা ঠিক উল্টোটা কাজ করবে। এখন উল্টো কাজটা কিভাবে করবে সেটা, মেকানিজমটা একটু ডিফারেন্ট, আমরা একটু জানি। সেটা হচ্ছে যে এই বিটা অ্যাগনিস্ট গুলো কিভাবে কাজ করে। মেইন মেকানিজমটা হচ্ছে গিয়ে তোমার যে সাইক্লিক এএমপিটাকে বাড়াই দিবে, আমাদের ইন্ট্রাসেলুলার যে সাইক্লিক এএমপি সেটাকে বাড়াই দিবে। বাড়াই দিলে কি হয়, আলটিমেটলি অ্যাক্টিভেশন অফ প্রোটিন কাইনেজ, এটা একটা এনজাইম। এই এনজাইমটা বেড়ে গেলে হয় ফসফোরাইলেশন অফ দ্য ক্যালসিয়াম চ্যানেল। এই ক্যালসিয়াম চ্যানেল ফসফোরাইলেশন হলে আলটিমেটলি আমাদের সেলের বাইরে থেকে ভেতর দিকে হচ্ছে ক্যালসিয়াম এন্ট্রি করে। এটি করার কারণে কন্ট্রাকশনটা বেড়ে যায়। আচ্ছা, এটা দেখে হয়তো অনেকে বুঝবে না, আমি পরে তোমাদেরকে ছবি দেখে একটু বুঝাবো। তো এখানে যেটা মনে রাখার কথা, তোমাদের একটু আগে বলে আসছিলাম যে অ্যাকিউট হার্ট ফেলিয়ার বা বিটা অ্যাগনিস্ট, এই মনে রাখা খুবই ইজি। অ্যাগনিস্টের এ, অ্যাকিউটের এ। কিন্তু ভুলেও কেউ আবার বিটা অ্যান্টাগনিস্ট চিন্তা করে না, সবসময় তোমরা ওটাকে বিটা ব্লকারই বলো। তো বিটা ব্লকার ইউজ হয় অনেকের ক্ষেত্রে, আর অ্যাগনিস্ট ইউজ হয় অ্যাকিউটের ক্ষেত্রে। কাহিনী শেষ। এরপর আসি মেকানিজম, যেটা বলেছিলাম যে আমি তোমাদেরকে মেকানিজমটা ছবিতে বোঝাবো, কারণ লেখা অনেক সময় আসলে বোঝানো পসিবল হয় না। তো ছবিটা আমরা এখানে একটু দেখি। এটা হচ্ছে গিয়ে গোল একটা ডিমের মতো শেপ দেখা যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি ডিম না, এটা হচ্ছে আমাদের কার্ডিয়াক মায়োসাইটস কিংবা আমাদের হার্টের মাসলস। এই হার্ট মাসলস এর উপর আমাদের বিটা অ্যাগনিস্টটা কিভাবে কাজ করে সেটা আমরা এখানে একটু দেখবো। এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা, কি কালার বলবো, লাইট গ্রিন টাইপের গোল, যেটা বিটা 2 লেখা, এটা হচ্ছে গিয়ে আমাদের বিটা 2 রিসেপ্টর। এই বিটা 2 রিসেপ্টর উপর অ্যাকচুয়ালি আমাদের বিটা অ্যাগনিস্ট গুলো কাজ করে। হচ্ছে এই তোমার হচ্ছে ড্রাগ গুলো আসলে বাইন্ড করলো। বাইন্ড করার পরে কি হয়, আমাদের সেলের ভিতরে যে এটিপি থাকে, ও কি করে এটিপিটাকে ভাঙে। এটিপি এর ফুল মিনিং কি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ওই এটিপি কে ভেঙে দুইটা অণু সরায় ফেলে এএমবি, দ্যাট মিন্স হচ্ছে অ্যাডিনোসিন মোনোফসফেট, সাইক্লিক এএমপি ফর্ম করে। তো সাইক্লিক এএমপি ফর্ম করার পর আলটিমেটলি কি হয়, এই সাইক্লিক এএমপিটা তোমার হচ্ছে গিয়ে এটা কাজ করে যে আমাদের প্রোটিন কাইনেজ এনজাইমটাকে বাড়ায় দেয়। এই যে প্রোটিন কাইনেজ, এখানে ফসফোরিলেশনটা রিয়াকশন হয়, দেখো নিচের দিকে তোমাদের একটা এমএলসি, যেটা এমএলসিটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমাদের মায়োসিন লাইট চেইন। মায়োসিন লাইট চেইনটা হচ্ছে আমাদের হার্ট মাসলসে থাকে। তো এই মায়োসিন হার্ট মাসলস এর উপর কাজ করে হচ্ছে গিয়ে আমাদের মায়োসিন লাইট চেইন কাইনেজ, এই এনজাইমটা। তো যখনই তোমার এই সাইক্লিক এমপি ফর্মেশন করলো, সাইক্লিক এমপিটার কাজ হচ্ছে গিয়ে প্রোটিন কাইনেজটাকে এই অ্যামাউন্ট কাইনেজ এই এনজাইমটাকে বাড়িয়ে দেওয়া। এই এনজাইমটা বেড়ে গেলে কি হয়, আমাদের যে ক্যালসিয়াম চ্যানেল থাকে, ক্যালসিয়াম চ্যানেল দেখতে পাচ্ছ এখানে অ্যাকচুয়ালি এল টাইপের একটা ক্যালসিয়াম চ্যানেল। তোমার জন্য ক্যালসিয়াম চ্যানেল টাইপ আছে, এল টাইপ আর অনেক টাইপ আছে। তো এখানে এল টাইপ ক্যালসিয়াম দেখা যাচ্ছে। ও কি করে, ওই ক্যালসিয়াম চ্যানেলের ফসফোরাইলেশন ঘটায়। ফসফোরাইলেশন মানে কি, অ্যাক্টিভেট হয়ে যায়। যখন অ্যাক্টিভেট হয়ে যায়, তখন সেলের বাইরে থেকে ভেতর দিকে অনেক বেশি ক্যালসিয়াম ঢুকে। এই যে দেখো, ক্যালসিয়াম বাইরে থেকে ভেতর দিকে আসলো। এই ক্যালসিয়াম যখন বাইন্ড করে, এর সাথে আমাদের এসআর দেখতে পাচ্ছ। এসআর মানে হচ্ছে কি আমাদের সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এটা কিন্তু আমাদের সেলের ভিতরে থাকে, একটা সেল কম্পোনেন্ট, সেল অর্গানিজমের মধ্যে পড়ে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। তখন কি করে, এই ক্যালসিয়ামটা আমাদের সেলের ভিতরে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থাকে, তার সাথে বাইন্ড করে ফর্ম করে হচ্ছে ক্যালসিয়াম ক্যালমোডুলিন একটা কমপ্লেক্স ফর্ম করে। এই কমপ্লেক্সটাকে আলটিমেটলি আমাদের কার্ডিয়াক মাসলস এর যে আলটিমেট কন্ট্রাকশন, সেই ফাংশনটা দেয় আর কি। তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের বিটা অ্যাগনিস্টের কাজ। তোমাদের এটা খুব একটা কেউ জিজ্ঞেস করবে বলে মনে হয় না, জাস্ট আমি জানানোর জন্য বললাম, কারণ বিটা ব্লকার বললে বিটা অ্যাগনিস্ট অনেক কনফিউশন শুরু হয়ে যায়। আচ্ছা, তো এই পর্যায়ে আমরা আসি লাস্ট আমাদের যে একটা ড্রাগ, সেটা হচ্ছে ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর। ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর এটা খুব একটা ইউজ হয় না, মাঝে মাঝে ইউজ হয়, কিন্তু খুব শর্ট টাইমের জন্য ইউজ হয় অ্যাকিউট কন্ডিশনের ক্ষেত্রে। একটাই ড্রাগ, সেটা নাম হচ্ছে গিয়ে মিলিনন। মিলিনন ড্রাগটা হচ্ছে তোমার শর্ট টাইম, আমি বলে আসছি শর্ট টাইম ইউজ হয়। আমরা এখানে আইভি রুটে দিই, এখানে ওরাল দিলে লাভ হয় না। আইভি রুটে কেন দিই, যেটা খুব র্যাপিড একটা অপশন, সঙ্গে সঙ্গে তোমার সিস্টেমে সার্কুলেশনে চলে যায়, এই কারণে। আর সিমটোমেটিক বেনিফিট দেয়। সিমটোমেটিক বেনিফিট মানে কি, একটা পেশেন্ট খুব বেশি সিভিয়ার তোমার হচ্ছে সিমটমস নিয়ে আসলো, ডিস্ট্রেস কিংবা হচ্ছে ব্রেথলেসনেস নিয়ে আসলো, তুমি এটা আইপি দিয়ে দিলা মিলিনন, দেখা গেল খুব শর্ট টাইমের মধ্যে তার সিমটমস একটু বেনিফিট হলো, রিলিফ হলো, পেশেন্ট আগে থেকে বেটার ফিল করলো। এই কারণে মেকানিজম অ্যাকশনটা সেম হচ্ছে বিটা অ্যাগনিস্ট। তুমি এখানে সেম অ্যাজ বিটা অ্যাগনিস্ট আমি যে বললাম, তো তোমার এখানে নামটা জাস্ট দেখো যে ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর। ফসফোডাইএস্টারেজ এটা কিন্তু একটা এনজাইমের নাম না, মনে হচ্ছে যেটা ফসফোরাইলেশন হতে দেয় না। আগের যে বিটা 2, সেখানে কিন্তু আমরা পড়েছিলাম মেকানিজমস এর মধ্যে যে ফসফোরাইলেশন হয়, সরি এখানে বিটা 2 এর মধ্যে ফসফোরাইলেশন হয়। তো এই মিলিননের কাজটা কি, সে হচ্ছে ফসফোডাইএস্টারেজ এই এনজাইমটা। এই এনজাইমটা হচ্ছে কি তোমার ওখানে যে ফসফোরাইলেশন রিয়াকশন তোমার বিটা ব্লকার কারণে হচ্ছে, বিটা অ্যাগনিস্টের কারণে হচ্ছিল, ও কি করে ওই রিয়াকশনে গিয়ে কাজ করে।
অ্যাকচুয়ালি এটা মাঝে রিয়েকশন গিয়ে কাজ করে, মানে বিটা টু যেখান থেকে কাজ শুরু করছে সেখানে না, বিটা টু কাজ করার মাঝখানে একটা রিয়াকশন হচ্ছে গিয়ে আমাদের ফসফোরিলেশন ক্যালসিয়াম চ্যানেল। তো এই মিলিরনটা কি করে, এই ফসফোরিলেশন ক্যালসিয়াম চ্যানেল সেখানে গিয়ে কাজ করে, আলটিমেটলি তোমার সেম ইফেক্ট দেয় যে আমাদের আলটিমেটলি লাস্টে গিয়ে কিছু ক্যালসিয়াম এন্ট্রি হয় সেলের ভিতরে, তারপর সাইটোপ্লাজমের সাথে যেটা বাইন্ড করে দেন ক্যালসিয়াম ক্যালকুলেট কমপ্লেক্স ফর্ম করে, কমপ্লেক্স ফর্ম করার কারণে আলটিমেটলি তোমার হচ্ছে হার্টের মাসেলস গুলো কন্ট্রাকশন হয়। খুব একটা ইম্পর্টেন্ট না। এই পর্যন্ত মোটামুটি হচ্ছে গিয়ে আমাদের ফার্মাকোলজি অফ হার্ট ফেইলিওর আমাদের আলোচনা করা শেষ। এরপর আমি আরো দু একটা তোমাদের কিছু ক্লিনিক্যাল টপিকস নিয়ে কথা বলবো। তো এই পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে সেটা বলতে পারো। আর আমি তোমাদের একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে কি কোশ্চেন করা যায়। আচ্ছা, ইম্পর্টেন্ট টপিক থেকে একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে আমাদের, আমরা পড়ে আসছিলাম যে হার্ট ফেলিওর ক্ষেত্রে আমরা ডিগক্সিং একটা কোশ্চেন করি, যে ডিগক্সিং এর অ্যাডভার্স ইফেক্টস, কয়েকটা অ্যাডভার্স ইফেক্টস আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাও তো, যারা লাইনে আছো কিংবা শুনতে পাচ্ছ আমাকে। হ্যাঁ, এখানে কমেন্টে একজন লিখেছেন মেহেদী হাসান অভি ভাইয়া, যে সাইক্লিক এএমপি কে এমপি তে ব্রেকডাউন হতে দেয় না, পিডিআই যেটা হচ্ছে ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর, অর্থাৎ হচ্ছে মিলিনন। হ্যাঁ, আমি কিন্তু বলে আসছিলাম যে মিলিননের অ্যাক্টিভ মানে মেকানিজম অফ অ্যাকশনটা অলমোস্ট বিটা অ্যাগনিস্টের মতো। তো দ্যাটস আমি মেকানিজমটা লিখি না এখানে নতুন করে, কারণ দেখা যাবে একই জিনিস বারবার রিপিট করার প্রয়োজন নাই। তো আমাকে কয়েকজন একটু ডিগক্সিং অ্যাডভার্স ইফেক্টস গুলো একটু কমেন্টস বক্সে লিখে জানাও। এটা কিন্তু আসলে আমাদের ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট, ডিগক্সিং অ্যাডভার্স ইফেক্টস। কারণ ডিগক্সিন এর মধ্যে তোমার আরেকটা যেটা মনে রাখতে হয় সেটা হচ্ছে যে ড্রাগ রিয়াকশন, ড্রাগ ইন্টারাকশন খুব কমনে চলে আসে রিটিনের ভাইবাতেও। যে একটা পেশেন্টকে তুমি ডিগক্সিন দিলে, ডিগক্সিন এর একটা অ্যাডভার্স ইফেক্ট ছিল যে হাইপোক্যালেমিয়া হয়। তো যে সমস্ত পেশেন্ট, মনে করো হাইপারটেনসিভ পেশেন্ট, তার হার্ট ফেলিওর আছে, হার্ট ফেলিওর যদি তুমি তাকে ডিগক্সিন দিলা, কিংবা হাইপারটেনশন, হার্ট ফেলিওর তুমি তাকে ডিগক্সিন দিলা, আবার ওইদিকে হাইপারটেনশন যদি তুমি তাকে হচ্ছে গিয়ে মনে করো ফ্লুইড দিলা, ফুরসেমাইড, কিংবা হচ্ছে আদার্স যে পটাশিয়াম লজিং যে ডায়োডিস গুলো থাকে, তো সেক্ষেত্রে তোমার ইন্টারেকশনটা কি হবে, অ্যাকচুয়ালি এখানে কিন্তু রিজেলাস টক্সিসিটি হয়, ডিগক্সিন টক্সিসিটি বলে আমরা এই টার্মটাকে। কারণ ডিগক্সিন একে তো হাইপোক্যালেমিয়া করে, তারপর তুমি যখন অন্য কোনো ড্রাগ দিবা যেটা পটাশিয়াম লেভেলটাকে আরো কমায় ফেলতেছে, আলটিমেটলি তোমার বডিতে পটাশিয়াম এত কমে যাবে, তখন তোমার এই ড্রাগ অ্যাডভার্স গুলো খুব বেশি সিভিয়ারলি দেখা দিবে। এটাকে কিন্তু ডিগক্সিন টক্সিসিটি বলে এই কন্ডিশনটাকে। আচ্ছা, অনেকেই লেখা শুরু করেছো, রায়হানুল বাড়ি, ইয়েলো ভিশন, ব্লাড ভিশন, অ্যানারেশন, আসে ভমিটিং, রিদি লিখেছো। ডিগক্সিন কি সব সেলের সোডিয়াম পটাশিয়াম পাম্প ব্লক করে আর খালি মায়োসিটিক ক্যালসিয়াম এক্সিট হয়, ওইটা বুঝি নাই। আচ্ছা, উম্মে হানি রিদি, তোমার যে কোশ্চেনটা আপু সেটা হচ্ছে ডিগক্সিন কি সব সেলের সোডিয়াম পটাশিয়াম পাম্পকে ব্লক করে কিনা। সোডিয়াম পটাশিয়াম পাম্প অলমোস্ট অলমোস্ট আমাদের পুরো বডিতেই, কিন্তু ডিগক্সিনে তোমার হচ্ছে কিছু স্পেসিফিক অ্যাক্টিভিটি থাকে আমাদের কার্ডিয়াক মাসেলস এর প্রতি। আমাদের কার্ডিয়াক মাসেলস ডিগক্সিন কিন্তু শুধুমাত্র একটা মেকানিজমসে কাজ করে না, শুধুমাত্র সোডিয়াম পটাশিয়াম পাম্প এরকমটা কিন্তু না। সোডিয়াম পটাশিয়াম পাম্পের উপর কাজ করতেছে, আমাদের সিম্পাথেটিক অ্যাক্টিভিটিকে বাড়ায় দিচ্ছে, আবার ওদিকে ভাইগাল টোনটাকে বাড়াচ্ছে, সবকিছু মিলে কিন্তু একটা ইফেক্ট পড়ে আমাদের হার্টের মাসেলস এর উপর, যার কারণে কন্ট্রাকশনটা হয়। আর সোডিয়াম পটাশিয়াম পাম্প ব্লকিং যে ইফেক্টটা, সেটা অ্যাকচুয়ালি আমাদের বডির সব জায়গাতেই হয়। আমি যেটা বললাম যে হ্যাঁ, ব্লাড ভিশনের ক্ষেত্রে এখানে পেশেন্টের ইম্পেয়ার্ড ভিশনটা কেন হচ্ছে, যে আমাদের চোখের মধ্যে সোডিয়াম পটাশিয়াম পাম্পটাকে ব্লক করে দেয়, যার কারণে হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল লেভেল কিছু প্রবলেম হয় এখানে। কারণ ওইখানে দেখা যায় যে যেহেতু সোডিয়াম বের হতে পারতেছে না, পটাশিয়াম ঢুকতে পারতেছে না, তো আলটিমেটলি দেখা যায় যে আমাদের সেল মেমব্রেন যে রেস্টিং এর পটেনশিয়ালটা একটু অ্যাবনর্মাল হয়ে যায়, নর্মাল থেকে কমে যায়, বেড়ে যায়, এই জিনিসগুলো হয়। আচ্ছা, আরো অ্যান্সার দিয়েছে হচ্ছে কফিল উদ্দিন আরাবি, মোহাম্মদ আতিক ফয়সাল, রোমানি জান্নাত তামান্না, শারমিন সুলতানা মিথিলা, রায়হানুল বাড়ি, নুরশাদ জাহান, রিক্তাদি টুম্পা, ফাতেমা হক ইয়া। আচ্ছা, অনেকে দেখা যাচ্ছে একদম শুরু থেকে আছে, অনেক অনেক থ্যাংকস রিক্তাদি টুম্পা, রায়হানুল বাড়ি, মিথিলা, ইয়া, একদম শুরু থেকে আছো, আরো যারা আছো। হয়তো আমি খেয়াল করি না, কেউ মন খারাপ করো না যে আপু আমার নাম কেন বললো না, কারোর সঙ্গে কোনো পার্সোনাল শত্রুতা নাই ভাইয়া আপু, জাস্ট আমার মিসিং হয়ে গেছে।
আচ্ছা, যাই হোক, আমাদের আজকের মধ্যে ফার্মাকোলজি পড়া শেষ। এখন হার্ট ফেলিয়ারে আমাদের আরো কয়েকটা ট্রিটমেন্ট বাকি আমরা দিতে পারি ড্রাগ ছাড়াও। সেটার মধ্যে একটা অন্যতম ইম্পর্টেন্ট হচ্ছে কার্ডিয়াক পেসমেকার। পেসমেকার জিনিসটা কি? পেসমেকার হচ্ছে তোমার হার্ট, তুমি তাকে ড্রাগ দিয়ে ফ্লুইড ডিটেনশন করা কিংবা ফ্লুইড বের করে দিয়ে কোনোভাবে তার হার্টের লোডটা কমাতে পারতেছে না, সেক্ষেত্রে তোমাকে ডিরেক্ট স্টিমুলেশন দিতে হয় বাইরে থেকে। এটাই দিয়ে হচ্ছে কি পেসমেকারের মাধ্যমে। তো পেসমেকার জিনিসটা অ্যাকচুয়ালি কি, এটা অনেকটা ব্যাটারির মতো কাজ করে। পেসমেকার কয়েকটা পার্ট থাকে, একটা জেনারেটর থাকে। আমরা কারেন্ট চলে গেলে বাসায় কি করি, জেনারেটর চালাই না? জেনারেটর দিয়ে আমরা এনার্জি প্রডিউস করি। তো পেসমেকারের মধ্যে তোমার একটা দুটো পার্ট থাকে, একটা জেনারেটর থাকে আর হচ্ছে একটা ইলেকট্রোড কিংবা হচ্ছে লিড বলি আমরা, যাই বলি না কেন। তো এই জেনারেটরের মধ্যে বেসিক্যালি একটা ব্যাটারি থাকে, লিথিয়াম ব্যাটারি। এটা ভ্যারি করে অ্যাকচুয়ালি, লিথিয়াম ব্যাটারির তোমার ডিউরেশন অফ অ্যাকশনটা 15 থেকে 13, 15 বছর কিংবা 13 বছর এরকম একটা ডিউরেশন পাওয়া যায় কি। দেখা যায় যে এই টাইম পরে জাস্ট ব্যাটারিটা চেঞ্জ করতে হয়, কিংবা তুমি পেসমেকারটা চেঞ্জ করলে, রিপ্লেস করো, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আবার পেশেন্টের হার্ট অ্যাকশনটা আগের মতো ঠিকঠাক হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি খুব মাইনর সার্জারি বলা যায়। একটা পেসমেকারটা অ্যাকচুয়ালি আমরা কোথায় রাখি, আমরা কি বাইরে বের করে রাখি? অবশ্যই না, এটা ইন্টারনাল সেট করে দিয়ে আসা হয়। ইন্টারনালি আমরা হচ্ছে গিয়ে পেশেন্টের সুপার ভেনা ক্যাভা দিয়ে এটা হার্টের মধ্যে আমরা ইনসার্ট করি লিডটাকে। আর জেনারেটর পোর্শন থাকে হচ্ছে কি আমাদের স্কিনের নিচে। তোমাদের কারো বাসায় যদি পেসমেকারের কোনো পেশেন্ট থেকে থাকে, তো তোমরা হয়তো সেটা জানবা যে একদমই আমাদের লেফট সাইডে সাবডার্মিনাল স্কিনের নিচে থাকে হচ্ছে জেনারেটর, এটা গোল একটা পোর্শন থাকে, এটা পেসমেকার। আর লিড থাকে হচ্ছে কি আমাদের হার্টের চেম্বারের মধ্যে পর্যন্ত। তো এই পেসমেকার কিছু টাইপ আছে, সেটা হচ্ছে সিঙ্গেল চেম্বার হতে পারে, ডাবল চেম্বার হতে পারে, আবার হচ্ছে গিয়ে আমাদের বাইভেন্ট্রিকুলার হতে পারে। তো সিঙ্গেল চেম্বারটা কি? সিঙ্গেল চেম্বারটা হচ্ছে যেটা মানে একটা সিঙ্গেল চেম্বার, নাম শুনে বুঝতে পারছি যে একটা চেম্বার এটা সাপ্লাই দেবে। সিঙ্গেল ইলেকট্রোড থাকে কিংবা লিড থাকে, যেমন বেসিক্যালি এটা আমাদের রাইট ভেন্ট্রিকুলার সাপ্লাই দেয়। ডুয়াল চেম্বার যেটা, সেটা হতে পারে হচ্ছে গিয়ে আমাদের রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল দুটোকে সাপ্লাই দিতে পারে। আর বাইভেন্ট্রিকুলার, নাম শুনে বোঝা যাচ্ছে যে বাইভেন্ট্রিকল, দুইটা ভেন্ট্রিকল। এখানে আমরা কি করি, এখানে হচ্ছে বেসিক্যালি তিনটা লিড ইউজ করা হয়। তিনটা লিডের একটা লিড যায় আমাদের রাইট ভেন্ট্রিকলে, একটা যায় রাইট অ্যাট্রিয়ামে, আর একটা যায় আমাদের লেফট ভেন্ট্রিকল। আমি বলেছি বাইভেন্ট্রিকুলার, দুইটা ভেন্ট্রিকুলার যাবে, এখানে কিন্তু আমরা লেফট অ্যাট্রিয়ামটাকে ইনক্লুড করছি না। তো এই যে রাইট সাইড থেকে আমরা সুপার ভেনা কেভা দিয়ে একটা লিডকে লেফট ভেন্ট্রিকলে কিভাবে পাস করবো, এটা করা যায় তোমার দুইটা অ্যাপ্রোচে করা যায়। একটা তুমি ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম দিয়ে করতে পারো, একটা করতে পারো তুমি ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম দিয়ে। তো এইভাবে একটা অ্যাপ্রোচ করা যায়, পেসমেকার সেট করা যায়। তো তুমি পেসমেকার সেট করলা, করার পর দেখালো তার হার্টগুলো ঠিকঠাক হতো না। তখন আমাদের লাস্ট একদম অপশন যেটা হচ্ছে হার্ট ট্রান্সপ্লান্টেশন। এখন হার্ট ট্রান্সপ্লান্টেশন বলতে কি বোঝায়? আমি একটা পেশেন্টের বাড়ি থেকে হার্ট নেওয়ার জন্য বাড়িতে জোড়া লাগিয়ে দিলাম, হার্ট ট্রান্সপ্লান্টেশন। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা এরকম, কিন্তু একটা মানুষ কেন তোমাকে হার্ট ট্রান্সপ্লান্টেশন মানে হার্ট তোমাকে কেন ডোনেট করবে? কিছু ক্রাইটেরিয়া থাকে অ্যাকচুয়ালি। মনে করো কোনো পেশেন্ট যার মনে করো সিভিয়ার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, যার ব্রেনের খুব ইনজুরি, তার ব্রেন আর রিকভার করা সম্ভব না, তো দেখা যায় 6 to 8 আওয়ার্স মধ্যে তার হার্টটা নিয়ে এরকম রিপ্লেস করা যায়। কিংবা যে সমস্ত পেশেন্ট তোমার হচ্ছে ব্রেন ডেথ হয়ে গেছে, যার আদার ভাইটাল অর্গানস গুলো আমরা মেশিনারির মাধ্যমে হচ্ছে গিয়ে অ্যাসিস্ট্যান্ট ভেন্টিলেশনের মাধ্যমে আমরা তাকে হচ্ছে যে আর্টিফিশিয়ালি তাকে চালু রাখছি আদার্স অর্গানের অ্যাক্টিভিটি গুলো। তো সেই ক্ষেত্রে ব্রেন পেশেন্ট মধ্যে আমরা হার্টটাকে নিয়ে এগুলো। তো মোটামুটি আমাদের ড্রাগস অফ হার্ট ফেলিওরের মধ্যে আমাদের আজকের ডিসকাশন বা আমার আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্ত। আমি এখানে আর কিছু রাখি নাই। তো হার্টের হার্ট ফেলিওরের ক্ষেত্রে আমাদের যে ট্রিটমেন্ট অপশনটা বা ট্রিটমেন্ট যে প্রোটোকলটা, সেটা অ্যাকচুয়ালি কিভাবে, মানে ফার্স্ট যদি তুমি ড্রাগ দিলা, ড্রাগ কাজটা বলতে পেসমেকার, সেটা কাজ না করো তখন তুমি হচ্ছে গিয়ে হার্ট ট্রান্সপ্লান্টেশন। এটা অ্যাকচুয়ালি ফার্মাকোলজির বাইরের টপিক। ব্যাপারটা অনেকটা এরকম যে তুমি লকডাউনে বসে আছো সারাদিন, তুমি খাওয়া দাওয়া করো, ঘুমাও, ফোন চালাও, মুভি দেখো। তোমার আম্মু তোমাকে লোভ দেখালো ফার্স্টে, চকলেটের লোভ। তোমাকে আমি চকলেট দিচ্ছি, তুমি পড়াশোনা করো, তুমি মানলা না, অ্যাটলিস্ট তোমার উপর ড্রাগ কাজ করলো না। তারপরে 2 নম্বর, তোমার আম্মু বললো না, ওকে লোভ দেখায় লাভ নেই, এখন আমার ওকে মারতে হবে। তোমার আম্মু তোমাকে মারার জন্য লাঠি নিয়ে আসলো, ডিরেক্ট স্টিমুলেশন, পেসমেকার, তাও কাজ হইলো না, তুমি কথা শুনবাই না, মেরেও তোমাকে লাভ নাই। তখন তোমার আম্মু কি করলো, তোমাকে বাসা থেকে আর রাখলো না, হোস্টেলে পাঠিয়ে দিল, হোস্টেলে যাও গিয়ে পড়াশোনা করো। এই যে ট্রান্সফার করে দিল, এটা ট্রান্সপ্লান্টেশন। তো যাই হোক, তোমাদের আজকের ক্লাসের উপর যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট বক্সে কাইন্ডলি আমাকে একটু মেনশন করে করো, আপু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। অনেকক্ষণ ছিলা, আমার ইচ্ছা ছিল 1 ঘন্টা ক্লাস নেওয়ার, শুরুর দিকে আসলে 10-15 মিনিট লেট হয়ে গেছে আমার। তো সবকিছু মিলাই যারা লাস্ট পর্যন্ত ছিল, অনেক অনেক থ্যাঙ্কস। আমার এক্সের অনেক মেম্বার এখানে দেখা যাচ্ছে। তো লাস্ট মেসেজ যেটা, সেটা হচ্ছে যে তোমাদের আজকে ক্লাসে যদি ভালো লেগে থাকে, তো তোমরা আমাদের এক্সেসে যে মেম্বারশিপ ক্যাম্পেইন রিওপেন হয়েছে 20 সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে। আমাদের হাতে এখন আরো 4-5 দিনের সময় আছে। তো চাইলে করে ফেলতে পারো। তোমাদের ফ্রেন্ডদেরকে এটার ব্যাপারে মেসেজ দিতে পারো, ওদেরকে এটার ব্যাপারে জানাতে পারো যে মেম্বারশিপের ব্যাপারে যদি কেউ ইন্টারেস্টেড থাকো। তা আমাদের বেসিক্যালি এক্সেসের সব ক্লাসগুলোতেই কিন্তু শুধুমাত্র আমরা যে টেক্সট বুক পড়াই এমনটাই না, দেখা যায় যে আমরা অনেক
ক্লিনিক্যাল ব্যাপার সেখানে কোরিলেট করার চেষ্টা করি। তোমাদের আজকের ক্লাসটা যে আমি শুধুমাত্র সবাইকে দেখানোর জন্য কিংবা বেশি কিছু শো করার জন্য অ্যাকচুয়ালি সেরকমটা না। আমাদের একাডেমিক যে ক্লাসগুলো সেখানে কিন্তু অনেক এক্সট্রা বইয়ের বাইরে কিংবা প্র্যাকটিক্যাল জিনিসগুলো কিন্তু কোরিলেট করা হয়। তো সবার জন্য এটাই লাস্ট মেসেজ যে যদি কেউ ইন্টারেস্ট থাকো তো মেম্বারশিপ নিতে পারো। আমাদের আরো 4 মাসের মতো সময় আছে, 4 মাসের জন্য যদি কেউ জব নিতে পারো। তো আপাতত আমি আজকের সেশন শেষ করছি, অনেক বেশি লেন্দি হয়ে গেছে যদিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো। আর যদি ভালো লেগে থাকে তো মেম্বারশিপ নিও, এক্সেস এর মেম্বারশিপ। তো এটাই বলে আজকে আমাদের সেশন এখানে শেষ করছি। সবাইকে, সবার জন্য আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।